চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম এহতেশামুল হক নিয়ামুল। উনি বর্তমানে নবম শ্রেণীর বিজ্ঞান শাখায় অধ্যয়নরত রয়েছেন। ওনার বর্তমান ঠিকানা কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার কোটবাড়িতে হলে ওনার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মান্দারপুর ইউনিয়নের নিবরা গ্রামে। উনি 3টি ঘটনা পাঠিয়েছেন। 3টি ঘটনার মধ্যে প্রথম যে 2টি ঘটনা আমরা পরপর শেয়ার করব, এই 2টি ঘটনা ওনার বন্ধুর কাছ থেকে সংগ্রহ করেছেন। ওনার বন্ধুর দেশের বাড়ি টাঙ্গাইলে হলেও তার বর্তমান ঠিকানা এই কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলাতেই। তার নাম আব্দুল আহাদ। আর 3 নম্বর যে ঘটনাটি, এই ঘটনাটি উনি ওনার দাদার মুখ থেকে শুনেছেন। অর্থাৎ এই যে নিয়ামুল ভাই, উনি ওনার দাদার মুখ থেকে ঘটনাটি শুনেছিলেন। তো চলুন প্রথম 2টি ঘটনায় চলে যাই। এখন যে ঘটনাটি বলতে যাচ্ছি, এই ঘটনাটির যেই স্থান, এটা কিন্তু টাঙ্গাইলেই। এখন থেকে প্রায় 6 কি 7 বছর আগে ঘটনাটি ঘটেছে। এই যে আব্দুল আহাদ ভাই, ওনার দুঃসম্পর্কের এক জ্যাঠাতো ভাইয়ের সাথে ঘটনাটি ঘটে। তার জ্যাঠাতো ভাইয়ের নাম হচ্ছে সাইদ। সাইদ ভাই আর ওনার মা বাবা ওনাদের নিজেদের একতলা বিশিষ্ট একটা বিল্ডিং, ওই ঘরেই বসবাস করতেন, এখনো সেখানেই আছেন। ওনার বাবা চাকরি করেন, ওনার মা গৃহিণী। তো একদিনের ঘটনা, সাইদ ভাই প্রতিদিনের মতো বিকেলবেলা খেলাধুলা করে সন্ধ্যায় বাসায় এসেছেন। বাসায় ঢুকে উনি দেখেন যে রান্নাঘরে ওনার আম্মু রান্না করছেন। ঘরে ঢোকার যে রাস্তা বা দরজা, এই দরজা দিয়ে ঢুকলেই, ওই রাস্তা দিয়ে গেলেই প্রথমে কিন্তু রান্নাঘরই পড়ে। রান্নাঘর পার হয়েই অন্য রুম। তো উনি দেখেন যে ওনার আম্মু রান্না করছেন। ওনার বাবা এখনো অফিস থেকে আসেননি। উনি ওয়াশরুমে ঢুকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলেন। এরপর ওনার রুমে গিয়ে খাটের উপর শুয়ে পড়লেন একটু বিশ্রাম নেওয়ার জন্য। উনি যখন শুয়েছেন, ওনার রুমের দরজা কিন্তু খোলা। আর উনি যেই বিছানায় শুয়েছেন, ওই বিছানাটা এমনভাবে রুমের মধ্যে রাখা ছিল যে যদি কেউ ঘরের ভিতরে ঢোকে, অর্থাৎ মেইন যে দরজা, এই দরজা দিয়ে যদি কেউ ঘরের ভিতরে আসে, ডাইনিং রুম হোক, রান্নাঘর হোক বা অন্য রুমে যদি কেউ যায়, তাহলে কিন্তু দেখা যায়। উনি দেখেন যে বোরকা পরা একজন মহিলা, দেখতে একদম অবিকল ওনার মায়ের মতো, মুখ আটকানো। ওনার মায়ের একটা বোরকা ছিল, ওই বোরকাটার রং ওটা তো ওনার খুব ভালো করেই জানা। ওনার মায়ের যে গড়ন, উচ্চতা, উনি কিভাবে হাঁটেন, এটাও তো উনি চেনেন। ওনার কাছে মনে হলো ওনার মাই হেঁটে হেঁটে ওনাদের রুমে ঢুকে যাচ্ছে। তো উনি চিন্তা করলেন, কি ব্যাপার, আমি না মাত্রই দেখলাম যে মা রান্না করছে, মায়ের সাথে আমার হালকা কথাও হলো, তো ইনি কি? তখন তো তার মাথায় একটা চিন্তা খেলে গেল যে ঘটনাটা কি, কে ঢুকলো, চোট্টর নাকি। উনি তখন বিছানা ছেড়ে উঠলেন। উঠে ওনার মায়ের যে ঘর, ওটাতে গিয়েছেন। ওই ঘরে কিন্তু তখন আলো জ্বলছিল। আলো জ্বলছিল বলতে লাইট জ্বলছিল, একদম পরিষ্কার আলো। উনি দেখেন ওই মহিলাটা রুমের একটা কর্নারে গিয়ে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছেন, একদম চুপচাপ, একদম মূর্তির মতো, স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছেন। উনি পেছন থেকে বলছেন, এই আপনি কে, কোত্থেকে আসছেন? তো এরকম প্রশ্ন করছেন, তাই আপনি ঘোরেন, উল্টো দিকে দাঁড়িয়ে আছেন কেন, কিভাবে ঢুকলেন ঘরের ভিতরে, এরকম প্রশ্ন করছেন। এদিকে ওনার মা যে রান্নাঘরে রান্না করছেন, রান্নাঘরে হাঁড়ি পাতিলের টুংটাং আওয়াজও কিন্তু শোনা যাচ্ছে। আর এদিকে এইরকম একটা জিনিস ঘরের ভিতরে দাঁড়িয়ে আছে। উনি তো বারবার বলছেন এই কথা, চিৎকার করেই বলছেন। এদিকে ওনার মা, উনি বলছেন, এই কি হয়েছে রে সাইদ? ওনার মা যে এরকম বলছেন, এই বিষয়টা কিন্তু ওনার কানে ওভাবে যাচ্ছে না, হালকা হালকা যাচ্ছে। তবে ওনার নজরটা এই দিকে। বারবার যেহেতু উনি চিৎকার করে বলছেন, এই আপনি কে, কোত্থেকে আসছেন, ঘোরেন এদিকে, এরকম যেহেতু বলছেন, হঠাৎ করে নাকি ওই অবয়বটা উল্টো দিকে ঘোরা অবস্থাতেই কথা বলে ওঠে। খুবই তীক্ষ্ণ এবং গম্ভীর কর্কশ কণ্ঠে বলে ওঠে, আমাকে দেখতে চাস? তাহলে দেখ। এই বলেই নাকি ওই মহিলা আস্তে আস্তে ঘুরতে থাকেন সাইদ ভাইয়ের দিকে। যখন আংশিক ঘুরেছেন, অর্থাৎ কিছুটা ঘুরেছেন, তার চোয়ালের একটা অংশ দেখা গিয়েছে শুধু, ওই সময় ওই জিনিসের সাথে তার চোখাচোখি হয়। ওই জিনিসের চোখ কিন্তু পুরোপুরি তখনও একদম এই সাইড ভাইয়ের দিকে আসেনি, কিন্তু ওই জিনিসটার চোখ একদম আর চোখে মনে হচ্ছে সে উল্টো দিকে ঘোরার আগেই সাইদ ভাইয়ের দিকে তাকিয়ে আছে। ওই সময় সাইদ ভাই আংশিক শুধু ওই চোখটা দেখেছিলেন, ভয়ঙ্কর রকমের লাল চোখ ছিল সেটা। ওই সময় কি হয়,
সাইদ ভাইয়ের আম্মা উনি আবার রান্নাঘর থেকে এদিকে চলে আসছেন। এসে বোঝায় তুই কার সাথে কথা বলিস, চিৎকার করে করে, বাসায় তো কেউ নাই। তো এই কথা শোনার পর সাইদ ভাই আবার পেছন দিকে ঘুরে তাকিয়ে বলে যে এই আম্মা দেখো তো এখানে কে, এখানে কে বলতে যখন সামনের দিকে তাকিয়েছে তখন সামনে দেখে কেউ নেই। তো তখন ঘটনাটা খুলে বললেন সাইদ ভাই যে এই ঘটনা। তখন কিন্তু সাইদ ভাই এবং ওনার আম্মার কারোরই বুঝতে বাকি রইল না ঘটনাটা কি হয়েছে। তবে সাইদ ভাই কিন্তু এই বিষয়টাকে প্যারানর্মাল হিসাবে নেন নাই, উনি মনে করেছিলেন যে চোর হবে। তো ঘটনাটা এ পর্যন্তই। ওই বাসায় পরবর্তীতে বিশেষ ধরনের কোনো সমস্যার হয়ও নাই, ওনারা ওই বাসায় এখনো আছেন। এবার সেই দ্বিতীয় ঘটনায়, তো এই ঘটনাটি আব্দুল আহাদ ভাই অর্থাৎ এই যে নিয়ামুল ভাইয়ের বন্ধু, উনি তার ফুপুর কাছ থেকে শুনেছেন। এই ঘটনাটি ঘটেছিল চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলার পাঁচগাছিয়া গ্রামে। ওনার ফুপুরা কিন্তু ওখানেই আছেন। ঘটনাটি 2025 সালে ভাদ্র মাসে ঘটেছিল, মানে তাল পাকার সময়। আব্দুল আহাদ ভাইয়ের ফুপুরা যে বাসায় থাকতেন সেই বাসার পাশে ছিল একটি 4তলা বিল্ডিং। সেই বিল্ডিং এর পাশে ছিল বিশাল ধান ক্ষেত, আর সামনে রয়েছে মেইন সড়ক। সড়কের সাথেই ছিল অনেক বড় একটা আম গাছ। সেই বিল্ডিং এ একটি ছেলে তার পরিবারের সাথে বসবাস করত। একদিন হয় কি, সেই ছেলেটা আম গাছে ওঠে, আর আম গাছে উঠেছে ভালো কথা, গাছের উপর উঠে লাফালাফি করছে, ডালের উপরে দুষ্টামি করছে। আর নিচে অনেক বড় বড় রড কিন্তু খাড়া হয়েছিল, অর্থাৎ ওই যে বিভিন্ন কলামগুলো তৈরি করা হলে রডগুলো যেভাবে খাড়া হয়ে থাকে একটা অংশ, ওইভাবে ছিল। ছেলেটা গাছ থেকে পড়ে যায় ঠিক ওই রডের উপরে। উপর থেকে ওই রডের উপর পড়ার কারণে খুবই বাজেভাবে তার শরীরের বিভিন্ন অংশ দিয়ে রড এফোর ওপর হয়ে যায়। ছেলেটা সাথে সাথেই মারা যায়। তার লাশটা ওখান থেকে বের করতেও কিন্তু অনেক কষ্ট হয়েছিল। যাই হোক, এই ঘটনার কয়েকদিন পর থেকে ওই জায়গা দিয়ে সন্ধ্যার পর বা গভীর রাতে যারাই গিয়েছে তারাই নাকি ভয় পাওয়া শুরু করেছে। একদিনের ঘটনা, একজন রিক্সা চালক সারাদিনের কাজ সেরে সেই রাস্তা দিয়ে তার বাসার দিকে যাচ্ছিলেন। রাত তখন আনুমানিক 12টা সাড়ে 12টার মধ্যেই হবে আর কি। লোকটি দেখেন হঠাৎ করে তার রিক্সার চেন পড়ে গেল। তখনও কিন্তু ওই জায়গার কাছে আসেন নাই, মানে একটু দূরে আছেন। তো উনি রিক্সা থেকে নেমে চেইনটা আবার ঠিক করলেন, আবার চালানো শুরু করলেন। কিছুক্ষণ পর ওই বিল্ডিং এর কাছাকাছি যখন এসেছেন তখন উনি শুনলেন যে একটা শব্দ হলো। এই শব্দটা কিসের? তার রিক্সার একটা টায়ার নষ্ট হয়ে গেছে। এই তো পড়ে গেলেন চিন্তায়, এখন কি করি। উনি রিক্সা থেকে নামলেন। ওনার কাছে একটা এক্সট্রা টায়ার ছিল। কি মনে করে ওই দিন একটা টায়ার উনি কিনে এনেছিলেন, কারণ টায়ারটা আসলেই ক্ষয় হয়ে গিয়েছিল, যে কোনো সময় এরকম একটা সমস্যা হতে পারত। উনি চিন্তা করলেন যে এই টায়ারটা তো কালকে দোকানে গিয়ে লাগাইতাম, এখনই এরকম ঝামেলা হয়ে গেল, এখন তো এটা এখনই লাগানো ছাড়া কোনো উপায় নেই। এখন একা কিভাবে লাগাই? রিক্সাটাকে তো উঁচুও করতে হবে, তাছাড়া তো উপায় নাই, লোকজন তো আশেপাশে নাই, কি করি কি করি। এই সময় ওনার নজর যায় পাশের বিল্ডিং এর উপরের দিকে। উনি দেখেন যে ওইখানে বেশ লম্বা টাইপের একটা ছেলে, দেখতে একদম কালা, মানে কালো কুচকুচে এরকম মনে হচ্ছে আর কি। তো উনি বলেন যে এই ছেলে একটু এদিকে আসবা বাবা, আমার রিক্সায় একটু সমস্যা হয়েছে, একটু সাহায্য করো। 2 থেকে 3 বার ডাক দেওয়ার পর উনি দেখেন ওই ছেলেটা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নেমে আসছে। তখন ওই রিক্সা চালক ভাবেন হয়তো বা অন্ধকারে ছেলেটিকে কালোই দেখা যাচ্ছিল। তো ছেলেটা যখন কাছাকাছি আসে তখন দেখা গেল যে ছেলেটার চেহারা আসলেই কালো, আর অন্ধকারের মধ্যে খুব ভালো চেহারা বোঝাও যাচ্ছিল না, আর একদমই যে বোঝা যাচ্ছিল তা না, তবে চেহারাটা ভয়ঙ্কর ছিল না। তখন ওই রিক্সা চালক বলছে যে বাবা তুমি রিক্সাটা এক পাশ একটু উঁচু করে ধরো, আমি দ্রুত টায়ারটা চেঞ্জ করি, তা না হলে তো আমি সামনের দিকে নিতে পারছি না। তো হয় কি, এই রিক্সাটা নাকি আস্তে করে এক সাইড উঁচু হয়ে গেল। তো উনি অল্প সময়ের মধ্যেই টায়ারটা চেঞ্জ করে ফেললেন। এরপরে বললেন যে এবার ঠিক আছে, তুমি এখন রিক্সাটা স্বাভাবিক করে দাও। তো এই কথা যখন বলেছেন উনি দেখেন ওইখানে কোনো ছেলেই নেই, কিন্তু রিক্সা কিন্তু এক পাশ ওভাবে উঁচুই হয়ে আছে। উনি চিন্তা করেন কি ব্যাপার, এখানে কেউ নাই, রিক্সা এরকম উঁচু হয়ে আছে। উনি রিক্সাটাকে আবার মাটির সাথে লাগানোর চেষ্টা করলেন, কিন্তু মনে হলো
কোনো একটা অদৃশ্য শক্তি রিক্সাটাকে ওভাবেই ধরে রেখেছে, কোনোভাবেই উনি মাটির সাথে লাগাতে পারছেন না। যখন উনি এই জিনিসটা দেখলেন তখন ওনার কাছে মনে হলো, হায় হায়, আমি কোন জায়গায় আছি? এটা তো সেই বিল্ডিং যেখানে বেশ কয়েকদিন আগে একটা ছেলে মারা গিয়েছিল। এরপর থেকে অনেকে এখানে ভয় পেয়েছে। তা আমি কোন ছেলেটাকে ডাকলাম? আমাকে কে সাহায্য করলো? উনি তো পেয়েছেন ভয়। উনি ওই রিক্সা এক পাশ কিছুটা উঁচু হয়ে আছে, ওই অবস্থাতে রিক্সার সিটে উঠেছেন, মানে যেখানে উঠলে রিক্সাটা চালানো যায়। তো উনি চিন্তা করেছেন সিটের উপর উঠলে রিক্সাটা একটু ভারী হয়ে যাবে, তখন হয়তো বা ওই উঁচু হয়ে যেই পাশটা আছে আর কি, ওইটা অনেকটা স্বাভাবিক হয়ে যাবে। উনি ওঠার পরেও কিন্তু স্বাভাবিক হচ্ছিল না। এরপর উনি দোয়া পড়া শুরু করেছেন। তখন রিক্সাটা মনে হলো যে একটু স্বাভাবিক হয়েছে, মানে কিছুটা আবার স্বাভাবিক হয়েছে। তখনও কিন্তু পরিপূর্ণভাবে রিক্সার চাকাটা রাস্তার সাথে লাগেনি। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, রিক্সা চালালেও কিন্তু খুব জোরে উনি চালাতে পারতেন না, কেননা ওই সময় টায়ার লাগালেও টিউবে তো হাওয়া নেই, টিউবেরও তো কিছু কাজ করতে হবে, যার কারণে ওনাকে আস্তে আস্তে চালাতে হতো। এখন সমস্যা হলো কি, হঠাৎ করে ওনার কাছে মনে হলো পেছনে কেউ চলে এসেছে। উনি পেছন দিকে যখন ঘুরে তাকিয়েছেন তখন দেখেন খুবই ভয়ঙ্কর একটা অবয়ব। এর চেহারাটা খুব ভালো বোঝা না গেলেও চোখ দুটো একদম সাদা, মনে হচ্ছে চোখের মধ্যে লাইট জ্বলছে, তবে চোখে কোনো মণি নেই, অর্থাৎ কালো কোনো অংশই নেই। আর এই জিনিসটার বুকে অনেক বড় বড় গর্ত, এমন গর্ত যে এ পাশ থেকে ও পাশ দেখা যাচ্ছে, মানে এত বড় ছিদ্র হয়ে আছে। ওই যে ছেলেটা রডের উপর পড়ে গিয়েছিল, উনি তখন মনে করতে পারলেন ঘটনাটা কি। তখন উনি রিক্সা ওখানে রেখেই দিয়েছেন, বাড়ির দিকে এক দৌড়াতে গিয়ে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে ওখানে উনি সেন্সলেস হয়ে যান। পরবর্তীতে অবশ্য তিনি নিজেকে তার বাড়িতে আবিষ্কার করেন, কেননা ওই পথ দিয়ে যাওয়ার সময় কিছু লোকজন দেখেছে একটা রিক্সা দাঁড়িয়ে আছে আর কিছুটা দূরে একটা লোক পড়ে আছে। তখন ওনারা বুঝতে পারলেন যে এই রিক্সার চালক এই ব্যক্তি। তারা উদ্ধার করে নিয়ে আসে, কারণ উনি স্থানীয় লোক ছিলেন তো অনেকেই তাকে চিনতেন, এই জন্য তার বাড়ি চিনতে ওই ব্যক্তির কোনো অসুবিধা হয়নি আর কি। তো অন্য আরেকদিনের ঘটনা, সেই এলাকার স্থানীয় একজন বৃদ্ধ সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যখন তার চোখ যায় সেই আম গাছের দিকে, তখন তিনি দেখেন দুটি বড় বড় হাত সেই আম গাছকে ঝাঁকি দিচ্ছে, শুধু হাত, বডি নাই কিন্তু। উনি তো মারাত্মক ভয় পান। এরপর তিনি দেখেন একটি দানব আকৃতির অবয়ব ওই গাছটিকে ঝাঁকাচ্ছে। এবার ওই হাতের সাথে বডি তৈরি হয়ে গেছে, বডিটা বিশাল বড়, মানে দানবীয় আকৃতির। তখন ওই বৃদ্ধ লোকটা এই ঘটনা আর সইতে পারলেন না। উনি কিন্তু সেন্সলেস হননি, উনি ওখানে স্ট্রোক করেছিলেন ওই জায়গাতেই। ওদিকে তিনজন লোক আবার হেঁটে আসছিল। তখন দেখলেন যে একটা লোক পড়ে আছে বুকের উপর হাত দিয়ে, কারণ বুকে প্রচন্ড ব্যথা হচ্ছিল ওনার। তারা ওখান থেকে ওনাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যান। আর ওই বৃদ্ধ লোককে তো তারা চিনতেন, স্থানীয় লোক তো, পরিবারকে খবর দেওয়া হয়, তারা আসে। তো উনি আল্লাহর রহমতে অজ্ঞান হননি, তবে এই স্ট্রোক করার কারণে বেশ কিছুদিন ওনাকে হসপিটালে থাকতে হয়েছিল, ট্রিটমেন্ট নিতে হয়েছিল আর কি। তো এটা ছিল তো এই পর্যন্ত ঘটনা। এবারে আসি যেই ঘটনাটা নিয়ামুল ভাই ওনার দাদার কাছ থেকে শুনেছেন। এটা কিন্তু অনেক আগের ঘটনা, সময়কাল 1950-এর দশকের মাঝামাঝি হতে পারে, বা 50-এর দশকের শেষ দিকে, মানে 1957-58 সাল বা 56 সাল এরকম হতে পারে আর কি। ঘটনাস্থল এই ব্রাহ্মণবাড়িয়াতেই, কিন্তু ইউনিয়ন আর গ্রামের নাম বলা নিষেধ করা হয়েছে আর কি। এই ঘটনাটি মূলত যাদের সাথে ঘটেছিল, যে কয়েকজন, তার মধ্যে একজনের নাম হচ্ছে আব্দুল আলী। সময়টা ছিল বর্ষাকাল, গ্রামের ছেলে বুড়ো সবাই তখন মাছ ধরতে ব্যস্ত। গ্রামে ছিল অনেক বড় একটা দিঘি, এত বড় দিঘি মনে হয় যে এইটা একটা নদীর মতো, মানে এত বড় আর কি। বর্ষাকালে সেখানে অনেক ধরনের মাছ পাওয়া যেত। বিশেষ করে বর্ষাকালে যখন ওই দিঘিটা প্লাবিত হয়ে যেত, তখন বিশেষ করে ওই জায়গাতেই রহস্যজনকভাবে অনেক ধরনের মাছ পাওয়া যেত আর কি। তো এই যে আলী, সে কিন্তু মাছ ধরাতে বেশ উস্তাদ, আর মাছ ধরতে সে পটুও ছিল, আর মাছ ধরা তার শখও ছিল। সমস্যা কি? সমস্যা হচ্ছে তার বাবা চাচারা কখনোই এই যেই দিঘির মতো জায়গাটা, এখানে তাকে মাছ ধরতে দিত না। শুধু তাকে না, গ্রামের বয়োজ্যেষ্ঠ যারা ছিলেন তারা বলতেন যে এই দিঘির এলাকায় অশরীরীদের বসবাস রয়েছে,
বাচ্চারা এখানে মাছ ধরতে আসলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। শুধু বাচ্চারা না, যদি কোনো প্রাপ্তবয়স্ক লোকও একাকী আসেন তাহলেও সমস্যা হতে পারে। এই জন্য লোকজন কি করতো, দল বেঁধে এসে ওখানে মাছ ধরতো, তাহলে আর কোনো সমস্যা হতো না আল্লাহর রহমতে। এখন এই যে আলী, তারও তো শখ জাগে যে এখানে মাছ ধরতে, কিন্তু বড়দের কারণে তো পারে না। তখন এই আলী তার আরো দুইজন বন্ধু, একজন নাম হচ্ছে আহমেদ, আরেকজন নাম হচ্ছে আব্দুল মজিদ, এই দুইজনের সাথে কথা বলে। তাদেরও মনের মধ্যে অদম্য কৌতূহল, এখানে মাছ ধরতেই হবে, বড়রা ধরতে দেয় না, দিনের বেলা তো ধরা যাবে না, রাতের বেলা ধরতে হবে। ঠিক এই সিদ্ধান্তে অটল থেকে তারা রাতের বেলা মাছ ধরবে বলে সব কিছু ঠিকঠাক করে ফেলল। সময় নির্ধারণ করে রাত 12টার পর, কেননা ওই সময় গ্রামে কোনো মানুষজন জেগে থাকবে এটা আশা করা যায় না। সেই 1956, 57, 58 সালের কথা। এদিকে এই তিনজন তারা তো নিজেদের মতো করে প্ল্যান করে রেখেছে কে কাকে ডাক দেবে। এই যে আব্দুল মজিদ এবং আহমদ রেডি হয়ে আলীর বাড়িতে গিয়ে আলীকে ডাক দেয়, আলীও রেডি হয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। তারপর তারা, আলীদের দুটো নৌকা ছিল, দুটো নৌকা থেকে একটা নৌকা নিয়ে রওনা হয়েছে। বর্ষাকাল হওয়া সত্ত্বেও সেদিন আকাশ ছিল বেশ পরিষ্কার, চাঁদের আলোতে চারপাশ ভালোই বোঝা যাচ্ছিল। তিন বন্ধুর মধ্যে নৌকা চালাচ্ছিল আলী আর মজিদ, আর অন্যজন জাল ঠিক করছিল। মানে নৌকার পেছন সাইডে একজন বসেছে, আবার সামনের সাইডে একজন বসে, দুজন মিলে বৈঠা যাচ্ছে আর কি, যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায় ওই জায়গায়। বেশিক্ষণ তো দেরি করা যাবে না, বাইরের লোকজন টের পেয়ে গেলে ভয়ঙ্কর বিপদ হবে। তারা ঠিকঠাক মতোই সেই দিঘির ওই জায়গায় চলে যায় আর কি। এরপর জাল ফেলে মাছ ধরতে শুরু করে। ঘন্টা 2-2.5 তারা মাছ ধরেছিল। দেখা গেল যে মোটামুটি ভালোই মাছ পেয়েছে। আর নৌকার মধ্যে বড় একটা পাতিল ছিল, ওই পাতিলের মধ্যে মাছগুলো রাখছিল। মাছ ধরা শেষে আবার তারা ফিরতে শুরু করলো। রাত তখন 3টার মতো বাজে, এরকম একটা আনুমানিক সময় আর কি। হঠাৎ করে তারা ফিল করলো তাদের নৌকা মনে হচ্ছে থেমে গেছে। কি ব্যাপার, নৌকা থেমে গেল কেন? এখানে কি নিচে কাদায় আটকে গেল নৌকা? তারা হাতের বৈঠা দিয়ে পানির মধ্যে বোঝার চেষ্টা করলো যে এখানে গভীরতা কতটুকু। তাদের পুরো বৈঠাটাই কিন্তু পানির মধ্যে ডুবে যাচ্ছে। তাহলে নৌকা কেন আটকে গেল? তারা দেখলো যে পানি কিন্তু স্রোতের মতো করে এপাশ ওপাশ চলে যাচ্ছে। তাহলে নৌকাটা কেন এক জায়গায় স্থির অবস্থায় রয়েছে? মনে হচ্ছে এটা পাথরের কোনো একটা নৌকা, এক চুলো নড়ছে না, আর এটা মূলত এমনভাবে আটকে গেছে নড়াচড়া করার কোনো সুযোগও নাই। এমনটা কেন হলো? তিনজনই তো ভয় পেতে শুরু করলো যে মুরব্বীরা যে বলে রাত্রেবেলা এখানে না আসতে, আসলেই তো ঠিক বলে, কি এক বিপদে পড়লাম। তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছিল নৌকাটা ওখান থেকে সরানোর জন্য, কিন্তু নৌকা সরছে না। প্রায় 15 মিনিটের মতো স্থির অবস্থায় ছিল। এরপর হঠাৎ করে নাকি নৌকাটা চলতে শুরু করলো। মনে হলো কেউ একজন নৌকাকে ধাক্কা দিয়েছে পেছন থেকে, নৌকাটা সামনের দিকে আগাতে শুরু করলো। এরপরই নৌকাটা ডানে বায়ে অস্বাভাবিকভাবে দুলতে শুরু করলো। যেমনভাবে দুলতে শুরু করলো, যখন ডানে দোলে ডান পাশ থেকে একটু পানি নৌকার ভিতরে ঢোকে, আবার যখন বায়ে দোলে তখন বাম পাশ থেকে একটু পানি নৌকার ভিতরে ঢোকে। কারণ দুলনের সময় একটা পাশ তো পানি খুব কাছাকাছি চলে আসে। এখন ওনারা তো বুঝতে পারছেন না যে এখন আমরা কি করব। এখন যদি নৌকা ডুবে যায় তাহলে মৃত্যু নিশ্চিত, সাঁতার জিনার লাভ হবে না। দুষ্টু জিনগুলো এই পানির মধ্যে তাদেরকে চুবিয়ে মেরে ফেলবে। তখন আব্দুল মজিদ প্রচন্ড জোরে আল্লাহু আকবার বলে একটা চিৎকার দেয়। সাথে সাথেই নাকি এই নৌকার দুলুনি এটা বন্ধ হয়ে যায়। এরপর আলী এবং আহমেদ পুরো শক্তি দিয়ে নৌকা চালানো শুরু করে। প্রায় 20 মিনিট নৌকা চালানোর পর এরপর তারা একটি অপ্রত্যাশিত দৃশ্য দেখে। তারা দেখে অনেকগুলো ছায়ামূর্তি গোল হয়ে তাদের আশেপাশে ঘুরছে। তাদের চোখের জায়গায় যেন আগুন জ্বলজ্বল করছে। এই দৃশ্য দেখার সাথে সাথে এরা সবাই তো আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করে। আয়াতুল কুরসি যখন পাঠ করতে শুরু করেছে, আস্তে আস্তে সেই অবয়বগুলো মনে হচ্ছে অদৃশ্য হয়ে গেল। এরা এত ভয় পেয়েছিল যে এদের ভেতরে আর কোনো শক্তি কাজ করছিল না। কি আর নৌকা বা সামনে যাবে আর কি, এমন একটা অবস্থা। তারপরও সামনের দিকে তো যেতে হবে। এর কিছুক্ষণ পর তারা অনুভব করে তাদের নৌকাটা অনেক ভারী হয়ে গেছে। ভারী কেন হলো? তখন এই মজিদ যে সে চিৎকার করে ওঠে, এই রে দেখ রে, একটা বিশাল অজগর সাপ নৌকার উপরে। তখন এই দুইজন খেয়াল করে যে হায় হায়, নৌকার উপর বিশাল আকৃতির একটা অজগর সাপ কোথা থেকে চলে আসছে। এই
অজগর সাপের ওজনের কারণেই নৌকাটা তো ভারী হয়ে গেছে। এই অজগর সাপ দেখে এই আব্দুল মজিদ ওই নৌকার উপরেই সেন্সলেস হয়ে পড়ে যায়। তখন এই আলী আর আহমেদ চিৎকার করতে থাকে, কে কোথায় আছো, বাঁচাও, সাপ আমাদেরকে খেয়ে ফেললো। তখন এই চিৎকার শোনার মতো আশেপাশে কেউ ছিল না, কারণ তারা এমন সময় বেরিয়েছে ওই সময় তো লোকজন এদিকে আসে না। এর মধ্যে হয় কি, চিৎকারের একটা পর্যায়ে ওই সাপটা নাকি লাফ দিয়ে পানির মধ্যে নেমে যায়। অজগর সাপ কিন্তু এভাবে লাফ দিয়ে নামতে পারে না। অজগর সাপটা যখন পানির ভিতরে লাফ দিয়ে নামে, মনে হচ্ছে তার বডিটা একদম সোজা তীরের মতো করে ফেলেছে, এরপর পানির মধ্যে চলে গেল। মানে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে ঘটনাটা ঘটে গেল। অজগর সাপের আর কোনো অস্তিত্ব দেখা যাচ্ছিল না। এর মধ্যে এই যে আলী, সে এই মজিদের চোখে মুখে পানি ছেটানোর চেষ্টা করে। একটা পর্যায়ে মজিদের সেন্স ফেরত আসে, নৌকা সামনের দিকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পায় দূর থেকে একজন মহিলা নৌকা থামানোর জন্য ইশারা করছে। তারা তিনজনই খুবই সতর্কভাবে সেই মহিলার সামনে নৌকাটা থামায়। থামানোর পর এই যে আব্দুল আলী বলে, কি কাকি, আপনার কি কোনো সমস্যা, কোনো বিপদে আছেন? থাকলে আমাদেরকে বলুন, আমরা আপনাকে সাহায্য করছি, আর আমরাও বিশাল একটা বিপদে আছি। এই কথা শোনার পর মহিলাটা কিন্তু কোনো জবাব দেয় না। তখন আলী বলে ওঠে, কি হয়েছে আপনার, জবাব দিচ্ছেন না কেন, কোনো সমস্যা? নৌকাটা থামানোর জন্য ইশারা করছিলেন কেন? আলী বেশ কয়েকবার এই কথা বলে ওই মহিলাকে ডাক দিল, কোনো উত্তর আসে না। এর কিছুক্ষণ পর সেই মহিলাটি মোটা এক পুরুষালী কণ্ঠে বলে ওঠে, সমস্যা তো হওয়ারই কথা রে, আমরাই তো তাদের সমস্যা। এই বলে ওই মহিলাটি এক ভয়ানক পৈশাচিক হাসি দেয়। তখন এই আব্দুল মজিদ চিৎকার করে বলে ওঠে, আহমেদ তাড়াতাড়ি টান দে, এই মহিলা কোনো আসল মহিলা না, টান দে নৌকা তাড়াতাড়ি। তখন আহমেদ তার পুরো শক্তি দিয়ে নৌকা চালাতে শুরু করে। অন্যদিকে তারা কিছুক্ষণ চালানোর পর এই আলীদের বাড়ির পাশের ঘাটে পৌঁছে যেত, কিন্তু এই দিন মনে হচ্ছে রাস্তা শেষই হচ্ছে না। আর ওই সময় তারা দেখতে পায় ওই মহিলাটি শূন্যে উড়ে উড়ে তাদের দিকে ধেয়ে আসছে। তখন আলী সবাইকে বলে, সবাই নিজেদের মতো করে যে যা পারিস দোয়া দুরূদ পড়তে থাক। এর অল্প সময়ের মধ্যেই ফজরের আজান ভেসে আসে। তারপর তারা পেছন দিকে তাকিয়ে দেখে ওই মহিলাটি আর নেই। তখন তারা হাফ ছেড়ে বাঁচল। তখন তিনজনই একই সাথে ফিস ফিস করে একটা কণ্ঠ শুনতে পায়। মনে হচ্ছে তিনজনের কানের কাছে কেউ ফিস ফিস করে এসে বলছে, আজকের জন্য বেঁচে গেলি রে, পরের বার আসিস আবার রাতের বেলায় দিকে, দেখে নেব তোদের সব কটাকে। এই ঘটনার পর তারা আবারও ভয় পায়। যাই হোক, তারা আগাতে থাকে। এদিকে হয় কি, এই যে আলীর বাবা, উনি ফজরের আজানের আগেই উঠে পড়েছেন। ওঠার পর উনি চিন্তা করছেন, যাই একটু আশেপাশে হাঁটাহাঁটি করে দেখি কি অবস্থা, কারণ গ্রামের লোকজন তো আজানের সাথে সাথে উঠে যায়। উনি একটু আগেই উঠেছেন। উনি যখন আলীর ঘরের পাশ দিয়ে যাচ্ছেন, দেখেন আলী নাই। কি ব্যাপার, এত রাতের বেলা আলী নাই, ওয়াশরুমে গেল কিনা? আমাদের ওয়াশরুমটা ঘরের একটা সাইডে। দেখলেন যে না, ওয়াশরুমেও নাই, ওয়াশরুমের যে দরজা সেটা খোলা। তখন ওই যে নৌকা যে দুটা থাকে, ওখানে গিয়ে দেখেন যে একটা নৌকা নেই। তখন তো বুঝতে পারছেন যে এই আলী রাতের বেলা বেরিয়ে গেছে। উনি তো বেশ ভয় পেয়ে যান। আলী কাদের সাথে বেরোতে পারে? এই আহমেদ আর মজিদ, তাদের বাড়িতেও কাছাকাছি। উনি দৌড়ে সেই বাড়িতে চলে গেছেন। সেখানে গিয়ে এই আহমেদের বাবা, মজিদের বাবা সবাইকে ডেকে তোলেন। তারাও দেখেন যে তাদের সন্তানও ঘরে নেই। তখন ওনারাও তো বুঝতে পারছেন যে এরা আসলে গেছেটা কোথায়। তিনজনই গরু পিটানোর যে লাঠি থাকে, এই লাঠি নিয়ে বেরিয়েছেন, যে আজকে তিনটাকে পাই, উত্তম মধ্যম দিয়ে ছাড়বো। কেন রাতের বেলা বাইরে বেরিয়েছে, তারা তো আর জানেন না যে এদের সাথে এই ঘটনা ঘটছে। ওনারা তিনজন একত্রে এগিয়ে আসছেন। তারা তো জানেন যে ওরা কোন পথ দিয়ে ফিরতে পারে। সত্যি এই তিনজন দেখেন যে হাতের লাঠি নিয়ে তিনজনের বাবাই এগিয়ে আসছেন। এই তিনজনের বাবাই কোনো কথা ছাড়াই উত্তম মধ্যম তিনজনকে দিতে থাকেন আর কি। এরপর তিনজনকে হাত ধরে টানতে টানতে বাড়িতে নিয়ে যান। পরবর্তীতে তারা যখন জানেন যে এই ঘটনা ঘটেছে, তারা তো খুব ভয় পেয়ে যান যে এদের বয়স কম, এরকম ঘটনা ঘটলো, একই সাথে এতগুলো ভয়ের ঘটনা ঘটলো। তখন ঝাড়ফুঁক করানো সহ আরো বিভিন্ন ধরনের তদবির ওনারা করাতে থাকলেও অল্প কয়েকদিনের মধ্যেই এই যে মজিদ, এই মজিদ কিন্তু প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়েই মারা যায়। তবে অন্য দুজনের তেমন কোনো সমস্যা আল্লাহর রহমতে হয়নি। মজিদ মূলত ওই অজগর সাপ দেখে এমন ভয় পেয়েছিল, নৌকার উপর তো অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। মূলত এই ভয়টাই তার ভিতরে সবচাইতে বেশি ক্ষতি করে দিয়েছিল। অন্যান্য যে ভয়গুলো ছিল এগুলো মারাত্মক হলেও এই অজগর সাপ দেখে ভয়, এই অজগর সাপ যদি এখন তার দিকে হামলে পড়ে, খেয়ে ফেলে,
এই ভয়টা তার মধ্যে ছিল। এত বড় একটা অজগর সাপ নৌকার উপর বসে আছে তার একদম কাছাকাছি, ভয় লাগারই তো স্বাভাবিক। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি নিয়ামুল ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। যারা ঘটনা পাঠিয়েছেন তাদের জন্য দোয়া করবেন, যারা ধৈর্য ধরে পুরো এপিসোডটি শুনলেন তাদের জন্য দোয়া করবেন। আমরা একে অপরের জন্য দোয়া করব। দোয়া এটা কিন্তু খুবই খুবই জরুরি, যা মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে। অনেক সময় অনেকেই কালো জাদুর শিকার হলেও মানুষের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা এই জাদুগুলোকে কাটিয়ে দেন। হিংসা থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, বদনজর থেকে হেফাজত করেন। তাই আমরা একে অপরের জন্য বেশি বেশি করে দোয়া করব। আল্লাহ আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আনন্দ ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের থার্সডে নাইটের 206তম এপিসোডের প্রথম ঘটনায়। এই ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি, ওনার পাঠানো বেশ কিছু ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি। ওনার নাম মোহাম্মদ সুমন মিয়া। ওনার বাড়ি পাবনা জেলার ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের ধানুয়াঘাটা গ্রামে। উনি পেশায় একজন ফার্নিচার ডিজাইনার। উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনার মধ্যে কিন্তু একই বিষয়ের আলোকে 3টি ছোট ছোট ঘটনা রয়েছে। তবে ঘটনাটি আমার কাছে খুবই অন্যরকম অনুভূতি জুগিয়েছে। কেন তা আপনারা ঘটনাটি শুনলেই বুঝতে পারবেন। চলুন মূল ঘটনায় ঢুকে যাই। মূল ঘটনা যদি শুরু করতে চাই তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে এখন থেকে প্রায় 80 বছর আগে। তখন কিন্তু ওনাদের এই যে ধানুয়াঘাটা গ্রাম, এই গ্রামে রাস্তাঘাট ভালো থাকবে না, এটাই স্বাভাবিক, অনেক আগের কথা। আর তখন কিন্তু হাট বাজারগুলো কিন্তু অনেক দূরে দূরে ছিল, একদম উপজেলাতে যেতে হতো। উপজেলা বলতে এখন যে ফরিদপুর উপজেলা, ওই সময়ের প্রেক্ষাপটে এই জায়গাটা যেমন ছিল সেখানে যেতে হতো হাট বাজার করার জন্য। এখন যেমন মানুষজন চাইলেই আশেপাশের দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনতে পারে, তখন কিন্তু ওই সাপ্তাহিক বাজারের জন্য হাটের উপর নির্ভর করতে হতো। ইনতাজ প্রামাণিক উনি মূলত মহিষের গাড়িতে করে একদিন হাটে গিয়েছেন ওনার যে ধানগুলো রয়েছে এগুলো বিক্রি করতে। তো এই যে যাবার যে রাস্তাটা, মূলত এই রাস্তাটা ওই সময়ে বিলের ভেতর দিয়েছিল। সময়টা শীতকাল ছিল, তো বিলে তো পানি ছিল না। এই বিশাল যে বিলটা, এটা পাড়ি দিতে হলে মাঝখানে বেশ কিছু বটগাছ পড়ত। এর মধ্যে বড় বড় 3টা বটগাছ ছিল। এক একটা বটগাছের এক এক নাম। একটা বটগাছের নাম ছিল পাচুরিয়ার বটগাছ, আর একটার নাম ছিল বড় বিল বটগাছ, আর একটার নাম ছিল দিঘির ভিটা বটগাছ। তো ইনতাজ প্রামাণিক উনি উপজেলায় গিয়েছেন, ধান বিক্রি করেছেন, এরপর বাড়ির জন্য বাজারঘাটও করেছেন। এর মধ্যে উনি বেশ বড় বড় 2টো বোয়াল মাছও কিনেছেন। যেহেতু ধান বিক্রি করেছেন, অনেক ধান একসাথে নিয়ে গিয়েছিলেন মহিষের গাড়িতে করে, হাতে টাকা পয়সাও তো মোটামুটি হয়েছে তখন। পরিবারের জন্য বড় বড় 2টি বোয়াল মাছ কিনেছেন। এরপর আবার ওই মহিষের গাড়ি নিয়ে আস্তে আস্তে নিজের বাড়ির দিকে ফিরে যাচ্ছেন। সাধারণত এরকম হাটে আসলে যদি বিশেষ কোনো কাজ থাকে, অর্থাৎ এরকম ধান বিক্রি করার মতো বিশেষ কোনো কাজ, তখন কিন্তু যেতে যেতে একটু দেরি হয়ে যায়। আর মহিষের গাড়ি তো অত জোরেও যেতে পারে না, আস্তে আস্তে মেঠো পথ দিয়ে যাবে, পায়ে হাঁটলেও কিন্তু আরো আগে চলে যাওয়া যায়। তো উনি মহিষের গাড়ি নিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছেন। এর মধ্যে এই যে দিঘির ভিটা বটগাছ, এই বটগাছের কাছে যখন এসেছেন, তখন মনে হলো হঠাৎ করে ওই বটগাছে মনে হচ্ছে বেশ জোরে বাতাসের ধাক্কা লেগেছে। হঠাৎ করে যদি কোনো গাছে পাতাগুলো নড়ে ওঠে বাতাসে, তখন কিন্তু পাতার এক ধরনের ছিঁড়ি 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 শব্দ হতে থাকে। তো এরকম শব্দ যখন হয়েছে, উনি কিন্তু বুঝতে পেরেছেন ঝামেলা একটা শুরু হয়ে গেছে। কেননা গ্রামের মানুষ রাত বিরেতে আসা যাওয়া করেন, ওনাদের অভিজ্ঞতা তো অন্যরকম। আলামত দেখলেই বুঝতে পারেন যে এটা কিসের আলামত, কোন ধরনের ঝামেলা হতে পারে। উনি বুঝতে পেরেছেন নিশ্চিত এখন কোন একটা মেছো ওনার পিছু নেবে, এখনই পেছন থেকে ওনার কাছে মাছ চাইবে। সত্যিই তাই, পেছন থেকে নাকি সুরে বলে উঠেছে, কিরে ইনতাজ, বাড়ি যাচ্ছিস? দিয়ে যা, ওই 2টা দিয়ে যা। এদিকে ইনতাজ প্রামাণিক উনি তো বুঝতে পেরেছিলেন আগে থেকে যে এই ঝামেলাটা হবে। উনি তখন বুদ্ধি করে বলতেছেন যে আরে আরো কতটা পথ যেতে হবে, এখন তোদেরকে যদি এই 2টো দিয়ে যাই, তখন সামনে যদি কেউ জিজ্ঞেস করে যে এই আমার জন্য কি আনছিস, তখন আমি কি দেবো? এর থেকে একটা কাজ কর, আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আয়। বাড়িতে যাবার পর কথা দিলাম এ 2টো দিয়ে দেবো, তবে তোর কাছে একটা অনুরোধ, একটা অন্তত আমাকে দে।
ধান বিক্রি করে টাকা পেলাম, দুটোই যদি নিয়ে যাস তাহলে বউ বাচ্চা নিয়ে কি খাবো? তখন আবার পেছন থেকে বলছে, তোর কথায় যুক্তি আছে, আচ্ছা যা ঠিক আছে, একটা আমাকে দিবি, একটা তোর, চল সামনের দিকে আগা, আমি আছি পিছনে। ইমতাজ প্রামাণিক কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। উনি তো জানেন যে পেছন পেছন একটা অশরীরী আসছে। ইমতাজ প্রামাণিকের মনে হয়তো অন্য কোনো পরিকল্পনা ছিল। সেটা কি? তা হলো, যখনই এই মহিষের গাড়িটা আস্তে আস্তে ওই পাচুরিয়ার বট গাছের কাছে চলে আসছে, তখন ইমতাজ প্রামাণিক চিৎকার দিয়ে বলে উঠছেন, বাবাজি আমি এসে গেছি, আমার পিছনে একটা আছে, আমাকে একটু উদ্ধার করেন। যেই না এই কথা ইমতাজ প্রামাণিক বলেছেন, সাথে সাথে ওই বট গাছে মনে হলো ঝড় শুরু হয়ে গেছে, মানে ঝড় একটা বাতাস এসে ওই বট গাছে লেগেছে, বট গাছটা দুলে উঠলো। আর তখন মনে হলো যে বট গাছে কোনো একটা ডাল মটমট করে ভেঙে গেল। এরপর হলো কি, পেছন থেকে আর্তনাদ, মনে হচ্ছে কাউকে বেধড়ক পেটানো হচ্ছে, ওরে বাবারে মারে মরে গেলাম রে, এরকম চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। আর একজনের কণ্ঠ শোনা যাচ্ছে, আসবি আর আমার এলাকায় আসবি। তখন আবার ওই নাকি নাকি কণ্ঠে বলছে, না না ভুল হয়ে গেছে, আমি আর আসবো না, আমি আর আসবো না, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাচ্ছি। তখন ওই জিনিসটা চলে যায়। আর পেছন থেকে আবার আওয়াজ আসে, ইমতাজ যা বাড়িতে যা, আর কোনো ভয় নাই, আর কালকে আমার জন্য কিছু পাঠিয়ে দিস, আর আমি এগিয়ে দিয়ে আসছি, যা, পথে আর কেউ আসবে না। এরপর ইমতাজ প্রামাণিক উনি ঠিকঠাক মতোই বাড়িতে চলে আসেন। তবে পরবর্তীতে উনি কি দিয়েছিলেন এটা অবশ্য উনি ওভাবে মনে করতে পারেন না। তবে যেটা হয় সেটা হচ্ছে যে ওই বট গাছে অনেক বয়স্ক একটা জিন থাকতো। এই জিনটা মানুষের অনেক উপকার করত। মানুষ খুশি হয়ে দুধ, তারপর কলা, এই ধরনের ফলমূল আর হচ্ছে দুধ, এই জিনিসগুলো তাকে দিয়ে আসতো। উনিও এটা পেয়ে খুবই খুশি হতেন আর কি। তো এটা ছিল একটা অংশ। আর এই যে বট গাছের যিনি, তাকে সবাই বাবাজি বলে সম্বোধন করতেন। তার দ্বারা কখনো কারো ক্ষতি হয়েছে এমন তো জানাই যায় না, এমনকি ওনাকে কেউ কখনো দেখেছেন এটাও শোনা যায় না। কেননা মানুষ তাকে দেখলে ভয় পেতে পারে, সে যে স্রোতেই হোক, ভালো স্রোতেই হোক বা ভয়ঙ্কর স্রোতেই হোক। এই জন্য নাকি উনি কখনোই মানুষকে দেখা দেননি। তবে উনি সবসময় ওনার উপস্থিতি জানান দিতেন, মানুষ বুঝতে পারত, কিন্তু তাকে কেউ দেখতে পেত না। তো যাই হোক, এরপরে আসি পরের ঘটনায়। বহু বছর পার হয়ে গেছে, এখন হচ্ছে যে সুমন মিয়া যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, ওনার প্রসঙ্গে চলে আসি। তো এই অংশটা মূলত উনি শুনেছেন ওনার এক বন্ধুর কাছ থেকে। তো ওনার বন্ধুর বাবা ওই গ্রামেরই লোক আর কি। উনি কিন্তু প্রতি বছর প্রায় 350 থেকে 400 বা তারও বেশি হাঁস বর্ষার সময় উনি হাঁস পালন করেন আর কি। যেই বটগাছটার কথা বললাম, এই যে পাচুরিয়ার বটগাছ, ওই বটগাছের কাছাকাছি একটা জায়গায় যখন বর্ষার পানিটা আসে তখন মূলত উনি হাঁস লালন পালন করেন। পরে যখন বর্ষার পানি শুকিয়ে যায় এই হাঁসগুলো বিক্রি করে দেন। এটা প্রতি বছর উনি করেন। আর ওই যে বটগাছটা, এই বটগাছের যে গোড়া অর্থাৎ যেখানে শিকড় রয়েছে, এই জায়গায় সহজে পানি ওঠে না। বড় ধরনের কোনো বন্যা হলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু স্বাভাবিকভাবে যে বর্ষার পানিগুলো সেটা ওই পর্যন্ত আসে না। অনেক মানুষ নাকি মাছ ধরে ওই বটগাছের নিচে রেখে যায়, সে দিন হোক রাত হোক, কেউ ওই মাছ চুরিও করে না। সবাই জানে যে এই বটগাছে একজন বাবাজি আছেন, তিনি এগুলো পাহারা দেন। মানুষ তো দূরের কথা, কোনো মেছো জিন এসেও যে ওইখানে ভাগ বসাবে এ কথা কেউ চিন্তাই করতে পারে না। কখনোই এরকম ঘটনা ঘটেনি। এই কারণে ওই জায়গাটা সবার কাছে নিরাপদ। কেউ দিন হোক রাত হোক ওখানে এসে যে ভয় পাবে এমনটা কিন্তু হয় না। সাধারণত রাতের বেলা এরকম বিলের ভিতরে বিশাল বড় বট গাছের নিচে কেউ আসলে ভয় পাবে, এটা স্বাভাবিক। আর এই যে আগে পরে যে বট গাছগুলো রয়েছে এগুলোতে কিন্তু সমস্যা থাকলেও এই বট গাছটা এখানে এখানে কোনো ধরনের কোনো সমস্যা হয় না। তো এই যে সুমন মিয়া, ওনার বন্ধুর বাবা যিনি, তো ওনার কাছ থেকে ঘটনাটি শুনেছিলেন। তা হচ্ছে যে উনি মাছ ধরেছিলেন কিছু, ওখানে এক ধরনের মাছ ধরার উনি ফাঁদ পাতেন, যেটা এক ধরনের বেশ বড় বাঁশ দিয়ে তৈরি, এক ধরনের মাছ ধরার একটা ফাঁদ। এটাকে নিয়ে কিন্তু এর আগে আমরা কথা বলেছি যে একজন মানুষ এটার উপরে যখন দাঁড়ান ওই জিনিসটা নিচের দিকে চলে আসলে সামনের দিকটা উঁচু হয়ে যায়। ওর ভিতরে যখন মাছ পড়ে মাছগুলো তখন দেখা যায়। মূলত স্রোতের বিপরীতে এই জালগুলো পাতা হয়। এটাকে এক এক জায়গায় এক এক নামে ডেকে থাকে। ওনাদের ওই এলাকায় এটার একটা নাম রয়েছে, এটাকে ওনারা মূলত ভিন্ন নামে ডেকে থাকেন। এই নামটা অবশ্য আমি ফার্স্ট শুনলাম, অন্য সময় আমি এই নামটা শুনিনি, আমি ভিন্ন নাম শুনেছিলাম। এটাকে ওনারা খরা বলে থাকেন। রাতের বেলা এই সুমন মিয়া ভাই ওনার বন্ধুর সাথে গিয়েছেন ওখানে। যাওয়ার পর দেখলেন যে এই যে ওনার যে বন্ধুর বাবা, তার মন টন খারাপ। উনি অনেকক্ষণ ধরে বসে আছেন,
বেশ কিছু সময় পর পর এই খরার সামনের দিকটা উঁচু করেন, কোনো মাছ পাওয়া যাচ্ছে না। মন খারাপ। তখন হয় কি, এই যে সুমন মিয়া আর ওনার যে বন্ধু, ওনারা বসে বসে মোবাইলে মুভি দেখছিলেন, আর ওনারা নিচে একটা নৌকায় বসে মোবাইলে মুভি দেখছিলেন, আর উপর দিকটাতে এই সুমন মিয়া ভাইয়ের বন্ধুর বাবা বসে আছেন। অনেকক্ষণ পর বললেন যে বাবারে তোরা বাড়িতে চলে যা, আমিও চলে যাব, আজকে মনটা ভালো নাই, আজকে মাছ পাচ্ছি না। এর মধ্যে কি হলো, হঠাৎ করে এই যে যিনি ব্যক্তি, যিনি মাছ ধরার এই ফাঁদটা পেতে বসেছিলেন, ওনার কাছে মনে হলো যে কোনো মাছের ঝাঁক হয়তো বা এই খরার জালের মধ্যে চলে এসেছে। উনি সাথে সাথে উপরে দাঁড়িয়ে গেলেন, আর ওটার সামনের দিকটা উঁচু হয়ে গেল। তখন দেখা গেল বেশ কিছু মাছ ওর মধ্যে ধরা পড়েছে। উনি তো বেশ খুশি হয়ে গেলেন। এই দৃশ্য কিন্তু এই সুমন ভাইও দেখছেন। মাছগুলো একটা বিশেষ জায়গায় রাখা হলো, আবার খরার অংশটা সামনের দিকে নামিয়ে দেওয়া হলো, অর্থাৎ পানির ভেতরে। মোটামুটি মিনিট দশেক পর আবার উনি ওই একটা বিশেষ জায়গায় দাঁড়িয়েছেন, এরপর সামনের দিকটা উঁচু হয়ে গেছে। এবার দেখা গেল বেশ কিছু মাছ। এরকম মোটামুটি ঘন্টাখানেকের মধ্যে এই নৌকাটার যেই জায়গাটাতে মাছ রাখা হতো, এই জায়গাটা মাছে ভরে গেল। এটা কিন্তু সুমন ভাই দেখছেন। তখন ওনার বন্ধুর বাবা বলছেন, আজকে আর মাছ ধরা যাবে না, এটাই পর্যন্ত, আলহামদুলিল্লাহ, বাবাজি আজকে আমাকে সহযোগিতা করেছেন। তখন এই সুমন ভাই জিজ্ঞেস করলেন যে বাবাজি সহযোগিতা করেছেন মানে? তখন উনি বললেন যে হ্যাঁ, প্রতি বছর কাউকে না কাউকে ওই বট গাছে থাকা বাবাজি সহযোগিতা করেন। আমি বেশ কিছুদিন যাবতই মাছ পাচ্ছিলাম না, ওই বট গাছের ওখানে গিয়ে বাবাজিকে বলে আসলাম যে বাবাজি আপনার সাধ্য অনুযায়ী আমাকে একটু সহযোগিতা করা যায় কিনা, এই বছরের মতো আমাকে একটু দেখেন। এই কারণেই আজকে আল্লাহর রহমতে ওনার সহযোগিতায় এই মাছগুলো পেয়েছি। উনি প্রতি বছর কাউকে না কাউকে সহযোগিতা করার চেষ্টা করেন ওনার সাধ্যের ভিতরে থেকে। তবে ওনাকে গিয়ে বলে আসলে জিনিসটা সুবিধা হয়। যদি কেউ বলে আসে, আমি যাই বলে আসছিলাম, হয়তো বা কয়েকদিন আমার দিকে খেয়াল রেখেছেন, মনে হয়েছে যে এই লোকটাকে একটু সহযোগিতা করা যায়, এই জন্য এই মাছের ঝাঁকগুলো এদিকে তাড়িয়ে উনি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তো এমনটা কিন্তু বললেন। এটা শোনার পর তো সুমন ভাই বেশ অবাক হলেন, ওনার কাছে ভালো লাগলো এটা শুনে। এরপরে আসি 2014 সালের একটা ঘটনায়। এই ঘটনার মধ্য দিয়ে আমরা একটা ভিন্ন অংশে প্রবেশ করব। তা হচ্ছে এই সুমন ভাইয়ের যিনি বড় ভাই, ওনার একটা মেয়ে হয়, সাল 2014 আর কি। ওই 14 সালে ওই মেয়ের বয়স ছিল 5 বছর। হঠাৎ করে কি হলো, মেয়েটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, কিছু খেতে পারে না, বা খেলেও মনে হচ্ছে ওই খাবার শরীর আর কাজে লাগছে না। সুমন ভাইয়ের ভাই এবং ভাবি এই বিষয়ে খুব একটা পাত্তা দিচ্ছিলেন না, কিন্তু সুমন ভাই তার ভাতিজিকে খুবই স্নেহ করতেন, ভালোবাসতেন, আদরও করতেন। এই বিষয়টা নিয়ে সুমন ভাইয়ের মনের মধ্যে একটা খটকা লাগতে থাকে, কি ব্যাপার মেয়েটার হঠাৎ করে কি হলো, এভাবে শুকিয়ে যাচ্ছে। এদিকে সুমন ভাই যেহেতু ফার্নিচার ডিজাইনার, তো ওনার দোকানের পাশে আর একজন এই ফার্নিচারের কারিগর ছিল, তার সাথে তার এই সুমন ভাইয়ের খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কথায় কথায় বিষয়টা শেয়ার করলেন যে আমার ভাতিজি সে কিছুই খাওয়া দাওয়া করতে পারে না, আর যতটুকু খায় তাতে শরীরে মনে হয় কোনো কিছুই হচ্ছে না, কেন যে শুকিয়ে যাচ্ছে এভাবে আমি বুঝতে পারছি না। তখন নাকি উনি বলেন যে আমার পরিচিত একজন নানা আছেন, সম্পর্কে নানা হন, তিনি বেশ বড় মাপের একজন কবিরাজ, তো চলো তোমাকে নিয়ে যাই, তাকে গিয়ে তুমি বিষয়টা বলো, দেখি কি হয়। শুক্রবার দিন ওনাদের দোকান বন্ধ থাকে, তো শুক্রবার দিন গিয়েছেন। তো সুমন ভাই যখন গিয়েছেন, দেখলেন যে ওখানে বেশ কয়েকজন লোক বসে আছে। এর মধ্যে একজন লোক যিনি মহিষের গাড়ি চালান, উনি বসে আছেন। তার মনটা খুব খারাপ। শুনতে পেলেন যে ওনার যে দুটো মহিষ, এই মহিষ দুটোর রক্ত চুষে কোনো একটা জিন মেরে ফেলেছে, আর ওই জিনটাকেই আর একজন ব্যক্তির উপর হাজির করা হয়েছে। কথোপকথন চলছে, উনি এই বিষয়টা দেখলেন আর কি। তবে কি কথা হচ্ছিল খুব একটা ভালো করে খেয়াল করেন নাই, মনে হলো এটা দফা রফা হয়ে গেছে। এরপর এই কবিরাজ নানা উনি কুশলাদি বিনিময় করলেন সুমন ভাইয়ের সাথে, সুমন ভাইয়ের যেই বন্ধু তার সাথে। এরপরে তার বন্ধু বললেন যে নানা এই যে একে নিয়ে আসি। তখন ওই কবিরাজ নানা বলছেন যে বলো বাবা কি সমস্যা তোমার? তখন উনি বললেন যে আমার তো সমস্যা না, আমার ভাতিজির সমস্যা। এরপর উনি যেটা করলেন সেটা হচ্ছে কিছু রুকিয়া করে একজন ব্যক্তির উপরে জিন হাজির করলেন। উনি তুলারাশির লোক ছিলেন আর কি। তারপর জিন হাজির করবার পর তখন দেখা গেল যে ওই ব্যক্তি মেয়েলি কণ্ঠে কথা বলছেন, মানে তার কণ্ঠস্বরই চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে একদম কোনো একটা মহিলার কণ্ঠ যেরকম হয় ওইরকম কণ্ঠে কথা বলছেন। খুব সুন্দর করে সালাম দিল, তো সবাই সালামের জবাব নিলেন আর কি। এরপর ওই কবিরাজনা বলছেন যে দেখো তো এই যে এই ছেলেটার ভাতিজির কি সমস্যা। তখন নাকি উত্তর আসে যে বাসা কোথায় একটু বলেন, কোন গ্রামে। যখন বলা হলো তখন নাকি বেশ কিছুক্ষণ চুপ ওই লোকটা, অর্থাৎ ওই লোকটার ভেতরে থাকা জিনটা চলে গেছে কি হয়েছে সেটা দেখার জন্য। মোটামুটি মিনিট 5 পর আবার কথা বলতে শুরু করে, আবার সালাম দেয়। সালাম দেওয়ার পর বলতে থাকে না এটা তেমন কোনো সমস্যা না, হ্যাঁ একটা জিন ঘটিত সমস্যা আছে, তবে সেটা তার কাছে আসে না, দূর থেকে নজর দিয়েছে, যার কারণে সমস্যা হয়েছে। আমি এটা ঠিক করে দিয়েছি, আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না।
তখন নাকি ওই কবিরাজ নানা বলে ওঠেন, আচ্ছা ঠিক আছে যাও, তুমি ওই বট গাছটাতে চলে যাও, এখন এখন আর কোনো কাজ নেই। তো এরপর নাকি ওই জিনটা সালাম দিয়ে চলে যান। এই যে বট গাছে চলে যাবে এই কথা শোনার পর এই সুমন ভাইয়ের মনে খটকা লাগে, আচ্ছা ওই বট গাছে না একজন বাবাজি আছেন, তাহলে এই নারী জিন ওখানে কেন যাবে? এরপর সুমন ভাই ওই কবিরাজ নানাকে এই বিষয়টা জানতে চেয়ে যখন প্রশ্ন করলেন, তখন খুবই একটা দুঃখজনক সংবাদ এই কবিরাজ নানা দেন। তা হচ্ছে বছর খানেক হলো ওই বাবাজি মারা গেছেন। ওনার বয়স হয়ে গিয়েছিল 1800 বছর। উনি স্বাভাবিক নিয়মেই, আমাদের মানুষের মধ্যে যেরকম বার্ধক্যে চলে গেলে স্বাভাবিক নিয়মে অনেকে মারা যান, তো উনি স্বাভাবিকভাবেই মারা গেছেন। আর এই যে মেয়েটা, এই মেয়েটা অর্থাৎ যে জিনটা এসেছে সে কিন্তু ওই বাবাজিরই মেয়ে। এই বিষয়টা আসলে সুমন ভাই মেনে নিতে পারছিলেন না যে এরকম একটা ভালো জিন উনি মারা গেছেন। এখন ওই এলাকায় অন্য যে দুষ্টু জিনেরা আছে মানুষদেরকে তো বিরক্ত করতে থাকবে, বহুদিন তো করতে পারেনি, এরকম চিন্তা করছিলেন। এবং এই বিষয়টা বললেনও ওই কবিরাজ নানাকে। কবিরাজ নানা বললেন যে আসলে এই যে জিনটা আসে এ তার বাবার মতো অতটা শক্তিশালী না, তার বয়স কম, সে আস্তে আস্তে অনেক এলেম কালাম অর্জন করার চেষ্টা করছে, একটা সময় সেও তার বাবার মতো শক্তিশালী হবে বা তার থেকেও বেশিও হতে পারে আল্লাহর ইচ্ছায়। সেও মানুষকে উপকার করার জন্য চেষ্টা করছে, তার বাবা তাকে এটাই ওসিয়ত করে গেছেন, পরামর্শ দিয়েছেন কখনো যেন মানুষকে ক্ষতি না করে। উনি যেমন সারাটা জীবনই মানুষের উপকার করার চেষ্টা করেছেন, কখনো কারো ক্ষতি করেননি, এও এরকমই করছে। মন খারাপ করে চলে আসেন। যদিও বা একটা আনন্দের বিষয় ছিল, তা হচ্ছে যে ওনার ভাতিজির এই অসুস্থতা যে কারণটাতে, এই কারণটা কেটে দেওয়া হয়েছে আর কি। এই যে ইন্তাজ প্রামাণিকের মতো আরো যে ব্যক্তিবর্গ ছিলেন যারা কোনো না কোনোভাবে এই বট গাছের বাবাজির কাছ থেকে উপকৃত হয়েছেন, এমন একজন ব্যক্তির সাথে পরবর্তীতে সুমন ভাই কথা বলেন। কথা বলার পর যেটা জানতে পারলেন তাতে ওনার মনটা আরো খারাপ হয়ে যায়। তা হচ্ছে আসলেই ওই বট গাছের বাবাজি মারা গেছেন বছর খানেক হয়েছে। কারণ তারাও বেশ কিছু বছর তার উপস্থিতি টের পান না, তবে তারা অন্য একটা উপস্থিতি টের পেয়েছেন। তাতে ওনারা বুঝতে পেরেছেন যে এখন যিনি আছেন তিনি ওই বট গাছের বাবাজির মেয়ে। তিনি তার বাবার যেই কর্মকাণ্ড, মানুষকে উপকার করার জন্য যেই ধরনের কর্মকাণ্ড করতেন, এখন তিনি সেটা দেখভাল করলেও ওখানে থাকা যে ব্যক্তিবর্গ, বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা আছেন, তারা বলেন যে এখনো তার বাবার মতো ওরকম উপকার উনি এখনো করতে পারছেন না, তবে চেষ্টা করেন। এমনটাই হচ্ছে আর কি ওখানে। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, কি মনে হয় আপনাদের কাছে? উনি কি ওনার বাবার মতো অমন হতে পারবেন? আমরা দোয়া করব আল্লাহ তাআলা তাকেও যেন সেই সক্ষমতা দান করেন, মানুষের উপকারের জন্য তিনি যেন নিজেকে কাজে লাগাতে পারেন, যেমনটা তার বাবা করেছিলেন। তার বাবার করে যাওয়া ওসিয়ত তিনিও রক্ষা করে চলছেন। আর এভাবে কিন্তু জিনেদের মধ্যেও অনেক জিন রয়েছে যাদের পুরোটা জীবনই মানুষের উপকারে কাটিয়ে দিয়েছেন। এটাকে তারা একটা সাদগায়ে জারিয়া হিসাবে এই কাজগুলো সারা জীবন করেছেন, মৃত্যুর পরেও যেন এর থেকে ওনারা সওয়াব পেতে পারেন। এভাবে মানুষের মধ্যে যেমন আছে, জিনেদের মধ্যেও আছে। তবে জিনেদের মধ্যে যেহেতু দুষ্টু জিনেদের সংখ্যাই বেশি, এদের কারণে অনেক ভালো জিনের কথা তো আমরা জানতেও পারি না, শুধু নেগেটিভ যে বিষয়গুলো সেগুলোই আমাদের সামনে আসে। এত নেগেটিভের মধ্যেও কিন্তু এই ঘটনার মধ্যে পজিটিভ অনেক বিষয় ছিল। ধন্যবাদ জানাচ্ছি সুমন মিয়া ভাইকে ওনার পাঠানো এই ঘটনার জন্য। আশা করি প্রতিনিয়তই আমাদেরকে এইভাবে সত্য ভয়ের ঘটনাগুলো পাঠিয়ে আফরান দ্য ওয়ার্ল্ডের চলার পথকে আরো মসৃণ করতে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 206তম এপিসোডের দ্বিতীয় ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের থার্সডে নাইটের 206তম এপিসোডের তৃতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম মোহাম্মদ সিয়াম হাসান। ওনার বাড়ি নাটোর জেলার লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুর গ্রামে। উনি বর্তমানে ঢাকার মিরপুরে বসবাস করছেন আর মিরপুর 11-র একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত রয়েছেন। সিয়াম ভাইয়ের পাঠানো অনেকগুলো ঘটনাই কিন্তু ইতিমধ্যে আমরা প্রচার করেছি। তো চলুন আজকের ঘটনাটি শুনে আসি। তো এই ঘটনায় ব্যবহৃত সকল ঠিকানা এবং ব্যক্তিদের নাম উনি প্রকাশের অনুমতি দিয়েছেন। ঘটনাটি মূলত যার সাথে ঘটেছে এবং যার কাছ থেকে শুনেছেন তার নাম মুস্তাফিজুর রহমান মাসুম। সম্পর্কে এই মাসুম মামা সিয়াম ভাইয়ের মামাও হন আবার খালুও হন, মানে এমন একটা সম্পর্ক। তবে উনি মামা বলেই ডেকে থাকেন, আমরাও মাসুম মামা বলেই সম্বোধন করব। 1995 সালে মাসুম মামা তখন 7ম শ্রেণীতে লেখাপড়া করতেন। মামার ছোটবেলা থেকে এসএসসি পাশ করা পর্যন্ত উনি কিন্তু কেশবপুর এলাকায় ছিলেন। এরপরে উনি নারায়ণপুর এলাকায় চলে এসেছেন। ঘটনাটা বোঝার সুবিধার্থে আমরা ঘটনাস্থলের বিবরণটা দিয়ে দিলে একটু ভালোই হবে।
মাসুম মামাদের বাসার সামনে একটা সমতল মাঠ, এই মাঠের পর একটা পাকা রাস্তা, রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে মেহগনি, আম গাছ এগুলো লাগানো আছে। এরপর কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিদ্যালয়ের পূর্ব পাশে বিস্তৃত মাঠ, এই মাঠে কিন্তু চাষাবাদ হয়ে থাকে আর কি। আর ওনাদের বাসার পাশ দিয়ে বয়ে গেছে একটা খাল, স্থানীয়রা এটাকে নালি বলে অভিহিত করে থাকে। মাসুম মামাদের বাসাতে রুম ছিল 7টা, আর রান্নাঘর, ওয়াশরুম এগুলো তো ছিলই। বাসার ভিতর উঠান আর বাসার পেছনে সবজির বাগান ছিল। বাসার সামনে যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে মানুষজন তো চলাচল করে, তবে লোকমুখে একটা কথা প্রচলিত আছে, তা হচ্ছে ওই রাস্তার উপর দিয়ে নাকি জিন চলাচল করে, মানে এটা হচ্ছে জিনেদের পথ। গভীর রাতে সেখান দিয়ে জিনেদের চলাচল অনেকেই দেখেছে, না দেখলেও টেরও পেয়েছে। তো মূল ঘটনায় ফিরি। 1995 সালের ডিসেম্বর মাসে মাসুম মামা ওনার বার্ষিক পরীক্ষা দিয়ে নানি বাড়িতে চলে যান বেড়াতে। মাসুম মামার ফুপু যিনি, তার নাম হচ্ছে মরিয়ম। এই মরিয়ম ফুপু ওই সময়ে কলেজে ফার্স্ট ইয়ারে লেখাপড়া করতেন, অর্থাৎ ইন্টার ফার্স্ট ইয়ার। মাসুম মামা যে রুমে থাকতেন তার পাশের রুমেই এই মরিয়ম ফুপু থাকতেন। তো মরিয়ম ফুপু রাতে ঘুমাচ্ছিলেন, তিনি হঠাৎ করে খেয়াল করলেন ওনার রুমের কোনায় কে যেন এসে বসে রয়েছে। তো মরিয়ম ফুপু ওই অন্ধকারের ভেতরই আকার আকৃতি যতটুকু বোঝা গিয়েছিল তাতে উনি দেখে ওনার কাছে মনে হয়েছে এটা হচ্ছে মাসুম মামা। তো উনি বলছেন, কিরে মাসুম, তুই এখানে কি করিস? তখন আবার বিপরীত দিক থেকে উত্তর এলো, ফুপু আমি একটু ওয়াশরুমে যাব। তখন মরিয়ম ফুপু বললেন, তো যা, এখানে বসে আসিস কেন? এখানে বসে থাকার তো দরকার নেই, এখানে বসে থেকে কি করবি? তখন আবার বিপরীত দিক থেকে উত্তর আসলো, ফুপু আমার ভয় লাগছে, তুমি একটু চলো আমার সাথে। তখন ফুপু বললেন, আচ্ছা ঠিক আছে চল। মরিয়ম ফুপু কিন্তু ভুলে গিয়েছিলেন যে মাসুম মামা বাসায় নেই, মাসুম মামা বেড়াতে গিয়েছেন। ঠিক তখন হঠাৎ করে বাসার বাইরে থেকে কান্নার শব্দ মরিয়ম ফুপু শুনলেন। কান্নার শব্দটা তার খুবই পরিচিত লাগছিল, মনে হচ্ছে এটা মাসুম মামা কান্নাকাটি করছেন, তবে মাসুম মামা তো তার সাথে। তখন ফুপু বলেন, কিরে মাসুম, বাইরে কি কোনো কান্নার শব্দ শুনতে পাচ্ছিস? এরপর বিপরীত দিক থেকে উত্তর এলো, হ্যাঁ ফুপু, আমিও তো শুনতে পাচ্ছি, চলো চলো বাইরে গিয়ে দেখে আসি কে কান্না করছে। তখন ফুপু বললেন, তাহলে তুই একটু কাজ কর, তুই একটু দাঁড়া, আমি দরজার চাবিটা নিয়ে আসি, দরজা তো তালা মারা, চাবিটা ঘরের ভিতরে। চাবি আনতে গিয়ে মরিয়ম ফুপুর হঠাৎ করে মনে হলো, কি মাসুম তো বাসায় নাই, তাহলে ওইটাকে। মরিয়ম ফুপু তো মারাত্মক ভয় পেয়ে যান, তবে একটু সাহস জুগিয়ে চাবিটা নিয়ে সদর যে দরজাটা, এই দরজার কাছে গিয়েছেন। গিয়ে দেখেন ওখানে কেউ নেই। মরিয়ম ফুপু ব্যাপারগুলো আর নিতে পারছিলেন না, যদিও বা মরিয়ম ফুপু ওখানে জ্ঞান হারাননি, তবে উনি ওনার রুমে গিয়ে লাইট জ্বালিয়ে বসে থাকেন। কখন যে ফুপু ঘুমিয়ে গিয়েছেন এটা বলতে পারেননি। পরের দিন মরিয়ম ফুপু রাতের ঘটনাটা বাসার সবাইকে জানান। মরিয়ম ফুপুকে ঝাড়ফুঁক করা হয়েছিল, তবে আল্লাহর রহমতে এছাড়া কোনো সমস্যা হয়নি, এমনকি কোনো জ্বরও হয়নি, শরীরে বিরূপ কোনো প্রভাব পড়েনি। ঘটনাটা এ পর্যন্তই। এরপরে আমরা চলে যাব 1997 সালের মার্চ মাসে। মাসুম মামা আর মাসুম মামার ছোট চাচা, তার নাম ছিল আলমগীর, এই আলমগীর চাচা। তো এই যে মাসুম মামা আর আলমগীর চাচা, এই দুজন কিন্তু সমবয়সী, এই কারণে ওনাদের দুজনের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব ছিল। সময়টা মার্চ মাসের মাঝামাঝির দিকে হতে পারে বলে মাসুম মামা অনুমান করেন। তো মাসুম মামার ঠিক এক্সাক্ট মনে নাই, মানে ঠিক কোন তারিখটা হবে আর কি। আর সময়টা রাত 11টার একটু বেশি হবে। হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়। মাসুম মামা আর এই আলমগীর চাচা ওনারা বাসা থেকে বাইরে বের হয়েছেন, বাসার সামনে সমতল মাঠটায় বসে কিছুটা সময় আড্ডা দিলেন। মাঠটার পাশেই কিন্তু সেই নালি বা খাল, যেটাকে ওনারা লোকালি আর কি ওই নামে ডেকে থাকেন। তো দেখলেন যে হঠাৎ করে একটা আগুনের গোলা একটা বড় মেহগনি গাছের উপর থেকে অন্যদিকে চলে যাচ্ছে, ওই বিস্তৃত যে মাঠটা রয়েছে ওই দিকে চলে যাচ্ছে। একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত গিয়ে ওটা আবার ফেরত আসছে, এই মেহগনি গাছ পর্যন্ত এসে আবার ওই দিকে চলে যাচ্ছে, মানে সেম ডিরেকশনে যাচ্ছে, আবার অপোজিট ডিরেকশনে আসছে, ডানে বায়ে কিন্তু যাচ্ছে না। মনে হচ্ছিল এই দুই পাশে দুইটা লোক আছে, একে অন্যকে এই আগুনের গোলাটা ছুড়ে দিচ্ছে। অনেক সময় আমরা নিজেরা খেলাধুলা করি না, যে হাতে একটা বল আছে, আমাদের হাত থেকে অন্য কাউকে দেই, তিনি আবার আমাদেরকে দেন, এভাবে আমরা খেলাধুলা করি, বাচ্চারা যেরকম খেলে, বলছে ওই রকম হচ্ছে। এদিকে এরকম জিনিস দেখে কিন্তু এই মাসুম মামা আর আলমগীর চাচা দুজনই বুঝতে পেরেছেন ঘটনাটা কি। ওনারা যখনই আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু দিয়েছেন, তখনই মনে হলো এই আগুনের গোলাটা বুঝতে পেরেছে যে কেউ তাদেরকে দেখছে। তখনই মনে হলো এর এই দৌড়ঝাঁপ থেমে গেল, আর সে থমকে গেল। থমকে গিয়ে আস্তে আস্তে এই মাসুম মামা আর আলমগীর চাচার দিকে এগিয়ে আসতে থাকলো। ওনারা তো খুবই দ্রুততার সাথে বাসায় চলে আসেন। এই ঘটনা কিন্তু বাসার কাউকেই ওনারা শেয়ার করেননি, বা ওনারা কেউই এটার জন্য ঝাড়ফুঁকও করেননি।
এই ঘটনাটা এই পর্যন্তই। এরপর 1998 সালে মাসুম মামা এসএসসি পরীক্ষা দিবেন। তো মাসুম মামা তো অনেক রাত জেগে লেখাপড়া করতেন। তেমনি একদিন রাতের বেলা যখন মোটামুটি রাত 1টার মতো বাজে, মাসুম মামা পড়া শেষ করে ওনার যে রুমটা ছিল, রুমের লাইটটা বন্ধ করে ঘুমাতে যাবেন, হঠাৎ করেই ঘোড়ার ডাক আর ঘোড়ার খুরের শব্দ, এরকম শব্দ উনি শুনতে পান। মামা ভাবলেন কি ব্যাপারে, এত রাতে এই শব্দ কেন? মাসুম মামা অবাক হয়েছিলেন, তবে ভয় পাননি। কেননা ওই সময় ওই কেশবপুর এলাকায় বা তার আশেপাশে অনেক মানুষই ঘোড়া পালতেন। মাসুম মামা ভাবলেন এত রাতে এখানে আবার ঘোড়া নিয়ে কে আসলো, বা কার বাড়ি থেকে ঘোড়া ছুটে গিয়ে এখানে চলে এসেছে। কৌতূহল বশত মাসুম মামা বারান্দায় যান, গিয়ে দেখেন ওনাদের বাসার সামনের সমতল মাঠে অনেকগুলো সাদা ঘোড়া নিজেদের মতো করে হাঁটছে আর ঘাস খাচ্ছে। ঘোড়াগুলো এতটাই সাদা এবং এরা এতটাই উজ্জ্বল ছিল যে এদের শরীরে বিন্দু পরিমাণ কোনো কালো দাগ ছিল না, এটাও দূর থেকে বোঝা যাচ্ছে। মাসুম মামা ঘোড়াগুলোকে দেখেই বুঝলেন যে এগুলো সাধারণ কোনো কিছু না। এখানে অনেকগুলো ঘোড়া ছিল, তবে মাসুম মামা ঠিক গুনে উঠতে পারেননি যেখানে ঠিক কয়টা ছিল। উনি অনুমান করেন ওখানে 20-22টার মতো ছিল। সবার আকার আকৃতি একই ধরনের। হঠাৎ করেই একটা ঘোড়ার গাড়ির শব্দ শুনতে পান। ঘোড়ার গাড়ি কেমন? মালটানা ঘোড়ার গাড়ি না, আগে যাত্রীবাহী যে কোচগুলো ছিল, ঘোড়া ব্যবহার করে যেই যাত্রীবাহী গাড়িগুলো টেনে নিয়ে যাওয়া হতো, এই ধরনের গাড়ি একটা ছুটে আসছে বলে মনে হচ্ছে। উনি তাকিয়ে দেখছেন আসলে কি আসে। হঠাৎ করে উনি দেখতে পেলেন যে একটি গাড়ি ছুটে আসছে, তবে সেটা মাটির উপর দিয়ে না, শূন্য শূন্য বলতে একদম মাটি থেকে অনেক উপরে। তবে সেটার সামনেও ঘোড়া আছে, তবে ঘোড়াগুলো যে ছুটে যাচ্ছে, এদের ঘোড়ার খুরের যে শব্দ এটা কিন্তু হচ্ছে, বাতাসে যে আঘাত করছে এই ঘোড়ার পা গুলো, মনে হচ্ছে এটা থেকে খুরের এক ধরনের টকবক টকবক আওয়াজ আসছে। এই গাড়িটা কি হলো, বড় একটা গাছের মাথার উপর দিয়ে উড়ে চলে গেল। তবে এই যে গাড়িটা যে আসলো গেল, ওই যে ঘোড়াগুলো, এই ঘোড়াগুলো এদিকে কোনো ভ্রুক্ষেপই করলো না, ওরা ওদের মতো করে ঘুরে বেড়াচ্ছে, ঘাস খেয়েই যাচ্ছে। মাসুম মামা কিন্তু এসব কিছুই দেখতে পেলেন, তবে ভয় পেলেও কোনো চিৎকার চেঁচামেচি করেন নাই। উনি দ্রুত ঘরে চলে আসেন, এরপর উনি শুয়ে পড়েছেন। পরদিন মামা তো জ্বরে আর বিছানা থেকে উঠতেই পারছিলেন না। বাসার সবাইকে বিষয়টা জানান। মাসুম মামার দাদা ছিলেন অনেক ধার্মিক এবং নামাজি একজন মানুষ, ছোটখাটো রুকিয়া উনি করতে পারতেন। উনি যখন বিষয়টা শুনলেন, উনি বললেন যে এটা নিয়ে কোনো সমস্যা হবে না, এমনিতেই যেহেতু রাতের বেলায় জিনিস দেখেছে, জ্বর এসেছে, কোনো জিনের কারণে এরকম সমস্যা হয়নি। তবে মাসুম মামা যদি ওই সময় চিৎকার চেঁচামেচি করতেন, তাহলে কিন্তু একটা বড় ধরনের বিপর্যয় নেমে আসতো ওনার উপরে। মূলত ওরা খুবই শক্তিশালী জিন আর ভালো জিন। রাতের বেলা ওরা ওদিকে আসা যাওয়া করে, চলাফেরা করে, মানুষের কোনো ক্ষতি করে না। তবে মানুষ যদি ওদের চলার পথে ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করে, তাহলে ওরা রেগে যায়। আর ওরাও কিন্তু বুঝতে পারেনি যে মাসুম মামা তাদেরকে দেখে ফেলেছে। মূলত মাসুম মামা যেহেতু ভয় পেয়েছেন, এই কারণেই তার জ্বরটা এসেছিল। তবে তার জ্বরটা আল্লাহর রহমতে ঠিক হয়ে যায় কয়েকদিনের মধ্যে, আলহামদুলিল্লাহ। আর একটা বিষয়টা হচ্ছে, এখন তো সেই জায়গা আগের মতো নেই, অনেক পরিবর্তন হয়েছে। তবে এখনো মাঝরাতে মাঝে মাঝেই ঘোড়া চলাচলের একটা শব্দ অনেকেই নাকি শুনতে পান, এটা এখনো আছে। অর্থাৎ তাদের চলার পথে তারা কিন্তু ঠিকই চলাচল করছে এখন পর্যন্ত। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি সিয়াম হোসেন ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। আশা করি এভাবেই সবসময় আমাদেরকে ঘটনা পাঠিয়ে আপনাদের হর ওয়ার্ল্ডের অগ্রযাত্রাকে আরো মসৃণ করতে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। প্রিয় লিসেনার, চলে যাব আমাদের আজকের থার্সডে নাইটের 206তম এপিসোডের চতুর্থ ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের 206তম এপিসোডের পঞ্চম ঘটনায়। এই ঘটনাটি আমাদেরকে সিলেটের টিলাগড় থেকে পাঠিয়েছেন ফাহিম আহমেদ ভাই। ওনার বাবার নাম ফয়সাল আহমেদ। উনি এই ঘটনাটি এমনভাবে প্রত্যক্ষ করেছেন যা আসলেই যেমন বিভীষিকাময়, তেমনি হৃদয় বিদারকও বটে। তো চলুন ঘটনায় চলে যাই। ওনার মা বাবার বিয়ের পরের দিন ওনার বাবা ওনার মাকে নিয়ে চলে যান তার শ্বশুর বাড়িতে। অর্থাৎ বিয়ের পর মেয়েরা একদিন বা দুদিন পর আবার তার বাবার বাড়িতে আসে। এটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে অভিহিত করা হয়। আমাদের ফরিদপুর অঞ্চলে এটাকে ফিরানো বলে, কোথাও কোথাও ভিন্ন নামে অভিহিত করা হয়। তো 3 দিন যখন ওনারা নিজের বাড়ি থেকে, বিশেষ করে এই যে ফাহিম ভাইয়ের বাবা, উনি ওনার নিজ বাড়ি থেকে তার শ্বশুর বাড়িতে ছিলেন, এর ভিতরে ঘটে যায় একটি ঘটনা। তা হচ্ছে এই ফাহিম ভাইয়ের বাবার আপন চাচাতো ভাই, যার নাম হচ্ছে ইমরান, উনি এক রাতের বেলা খুটখুট খুটখুট শব্দ শুনতে পান। চিন্তা করেন যে কি ব্যাপার, এই শব্দটা কোত্থেকে আসে। উনি এই শব্দের উৎস খুঁজতে শুরু করলেন। ওনার কাছে মনে হলো একটা বন্ধ ঘর থেকে শব্দটা আসছে। চিন্তা করলেন কি ব্যাপার, এই ঘরে তো ফয়সাল সাহেব নাই,
তাহলে শব্দটা কোত্থেকে আসে? উনি ওই ঘরের দরজার কাছে গিয়ে দেখেন দরজা খোলা, তাহলে নিঃসন্দেহে ঘরের ভিতরে কেউ আছে। উনি যখন ঘরের দরজার কাছে গিয়েছেন তখন দেখেন এই ফাহিম ভাইয়ের চাচি, উনি ওই ঘরের যে চাল বা ছাদ, ওটা ছিল টিনের, ওই টিনের চালের কোনায় কোনায় কিছু কিছু জিনিস দিয়ে রাখছেন। উনি বুঝতে পারলেন এটা তাবিজ কবজ জাতীয় কিছু হতে পারে। তো ওই সময় উনি আর কোনো কথা বলেন নাই, ওখান থেকে উনি চলে আসেন। এদিকে 3 দিন পর ফাহিম ভাইয়ের মা বাবা যখন আবার এখানে চলে আসছেন, আসার পরপরই ভয়ঙ্কর কিছু বিষয় ওনারা অনুভব করতে শুরু করলেন। তা হচ্ছে, ফাহিম ভাইয়ের মা দিব্যি ভালো মানুষ, ঘরে ঢোকার পরপরই ওনার শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আর এই ঘরে ঢোকার আগ পর্যন্ত ওনাদের দুজনের সম্পর্ক খুবই সুন্দর ছিল, বিয়ের মাত্র 3-4 দিন হয়েছে। ঘরে ঢোকার পরপরে ওনার বাবা ওনার মায়ের উপরে খুব বাজেভাবে রেগে যান, এমনকি মারধরও করতে শুরু করেন। এদিকে ওনার মায়ের শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। এই ধরনের হঠাৎ করেই পরিবর্তন, এটা কিন্তু অনেকেই বুঝতে পারছিলেন না, বিশেষ করে ওনারা। ওনার মা চিন্তা করছেন কি ব্যাপার, হঠাৎ করে আমার স্বামী আমার সাথে এমন আচরণ কেন করছে। ওনার স্বামী অর্থাৎ ফাহিম ভাইয়ের বাবা, উনিও বুঝতে পারছিলেন না কেন ওনার স্ত্রীর উপর হঠাৎ করেই মেজাজটা এমন গরম হয়ে গেল। এদিকে ফাহিম ভাইয়ের মাও বুঝতে পারছেন না ওনার সুস্থ শরীর, অথচ হঠাৎ করে শরীরের জ্বালা যন্ত্রণা কেন শুরু হয়ে গেল। এরকম সমস্যা কিন্তু শুরু হলো ওই দিন থেকেই, এটা কিন্তু থামছেই না। এদিকে মাথা ঘোরানো শুরু হয়েছে, বুক ধরপড় করা শুরু হয়েছে ফাহিম ভাইয়ের মায়ের। আর এদিকে ফাহিম ভাইয়ের বাবা যখনই ফাহিম ভাইয়ের মাকে দেখতেন রেগে যেতেন। এই রাগার কারণটা উনি নিজেও বুঝতে পারতেন না। উনি পরবর্তীতে অনুধাবন করতেন যে আসলে এটা তো কোনো বিষয়ই না, কী কারণে এরকম আচরণ করলাম। পরে এসে ফাহিম ভাইয়ের মাকে সরি বলতেন। তখন এই বিষয়টা নিয়ে কয়েকজন পরামর্শ দেন ফাহিম ভাইয়ের মা বাবাকে, যে আপাতত একটু ডক্টর দেখাও তোমার স্ত্রীকে। তো উনি ডক্টর দেখিয়েছেন, কিন্তু কোনো কাজই হয় না। এদিকে ফাহিম ভাইয়ের মায়ের আবার এই তাবিজ কবজের উপরে বিশ্বাস ছিল কম। উনি এই জিনিসগুলো যে আসলে বিশ্বাস করে এটার একটা প্রতিকার গ্রহণ করবেন, এই চিন্তা ওনার মাথায় ওভাবে আসেনি। এভাবেই চলছিল কিন্তু দিন, এভাবে বেশ কিছু মাস চলে গেল, এরকম করেই কিন্তু চলছে। এর ভিতরে ফাহিম ভাই ওনার মায়ের গর্ভে আসেন। গর্ভে আসার পর সমস্যা আরো বেড়ে গেল। ওনার চাচি বিভিন্ন জায়গা থেকে তাবিজ কবজ নিয়ে এসে বাড়ির বিভিন্ন জায়গায় পুঁতে দিতে শুরু করলেন। যেহেতু চাচা চাচির ঘর ওনাদের ঘরের পাশেই, সুযোগটা আরো বেশি পেয়ে গেল সবসময় ইজিলি আসা যাওয়া করার। তার চাচির উদ্দেশ্য ছিল যে এই সন্তান যেন ভূমিষ্ঠ হতে না পারে। সন্তান যদি ভূমিষ্ঠ হয় তাহলে এই জমি জমার ভাগিদার বেড়ে যাবে। এই জন্য এই সন্তান যেন নষ্ট হয়ে যায় বা পেটের ভিতরেই মারা যায়, এই জন্য বিভিন্ন ধরনের কালো জাদুর আশ্রয় তিনি নিয়েছিলেন। আল্লাহ যদি কাউকে রক্ষা করতে চান তাহলে কিন্তু কেউ ক্ষতি করতে পারে না। ফাহিম ভাই তার মায়ের গর্ভে বড় হচ্ছিলেন। এদিকে তার চাচা চাচি শুধু এই সংবাদের অপেক্ষায় ছিলেন যে কখন ওনারা শুনবেন গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে বা মারা গেছে। ওনারা খোঁজ খবর রাখতেন, তবে মানুষের মাধ্যমে। এই ঘরে ওনারা আসতেন না। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, ফাহিম ভাইয়ের আম্মু উনি তাবিজ কবজে কম বিশ্বাস করলেও উনি কিন্তু নামাজ কালাম পড়তেন, জিকির আজগার করতেন। ফাহিম ভাইয়ের বাবাও সেটা করতেন, যার কারণে এই যে এত কালো জাদু করা হচ্ছে, এই কালো জাদুর প্রভাবটা অনেকটা ধীর গতিতে হচ্ছিল। কিছু কিছু ক্ষেত্রে সাথে সাথে হলেও অনেক বিষয় ধীর গতিতে হচ্ছিল। আস্তে আস্তে ফাহিম ভাইয়ের জন্মের সময় ঘনিয়ে আসতে থাকে। একটি হসপিটালে ওনার জন্ম হয়। দুঃখজনক হলেও সত্য যে ওনার জন্মের পর ডাক্তার বলেন যে এই সন্তানটা মৃত। এই খবর যখন ফাহিম ভাইয়ের মায়ের কানে যায়, উনি তো বিশ্বাসই করতে পারেন না। কেননা সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেও কিন্তু সন্তান পেটের মধ্যে নড়াচড়া করেছিল। হঠাৎ করে কি এমন হলো যে সে মারা গেল? উনি সাথে সাথে নাকি আল্লাহ তাআলার কাছে মানত করেন যে আল্লাহ, আমার এই সন্তান যদি জীবিত হয়ে ওঠে তাহলে আমি কোরআনের হাফেজ বানাবো। আল্লাহর কি ইচ্ছা, এর কয়েক মিনিট পরে নাকি ওই ডাক্তার খুশিতে উৎফুল্ল হয়ে বলে ওঠেন, আরে এই সন্তান তো জীবিত। ডাক্তার অবাক হয়ে গেছেন। তার ডাক্তারি বিদ্যায় এই ধরনের মিরাকল আগে উনি কখনোই দেখেন নাই, যে যেই সন্তানকে উনি মৃত বলে ঘোষণা দিয়েছেন সেই সন্তান জীবিত হয়ে গেছে। অনেকেই বলেছিলেন হয়তো তার হার্টবিট পাওয়া যাচ্ছিল না, পরবর্তীতে শ্বাস প্রশ্বাস শুরু হয়েছে, এই কারণে এরকমটা হতে পারে। যাই হোক, ফাহিম ভাই উনি বড় হচ্ছেন, এইভাবে কিন্তু চলছে দিন। পরবর্তীতে আরো একটি সন্তান ওনাদের হয়, সেটা হচ্ছে ফাহিম ভাইয়ের বোন। আর প্রতিনিয়তই ওনার চাচা চাচি এই পরিবারের উপর কালো জাদু করেই যাচ্ছে।
ফাহিম ভাই যখন সুস্থ শরীরে বাড়িতে আসলেন তখন সবাই খুশি হলেও এই চাচা চাচির দুঃখ কষ্ট আর কে দেখে। মনে হচ্ছে তাদের ভয়ঙ্কর কোনো শত্রু এই ঘরে প্রবেশ করেছে। সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সবাই খুশি হবে, কিন্তু ওনারা এই সন্তানকে জমি জমার ভাগিদার হিসাবে চিন্তা করে এই সন্তান যেন পৃথিবীতে না আসে সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছিলেন। কিন্তু রাখে আল্লাহ মারেকে, আল্লাহ তার ইচ্ছায় উনি সুস্থ শরীরে তার বাড়িতে ঢুকেছেন, আলহামদুলিল্লাহ। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, এই যে ফাহিম ভাইয়ের মা বাবা, ওনারা মাত্র 3টা দিন শান্তিতে সংসার করতে পেরেছেন। কোন 3 দিন? বিয়ের পরে যে 3 দিন ওনারা এই ফাহিম ভাইয়ের নানা বাড়িতে ছিলেন, এই 3টা দিন। এরপরে একটি দিনের জন্য সুস্থ শরীরে শান্তি মতো সংসার করতে পারেননি। অশান্তি, অসুস্থতা, বিভিন্ন ধরনের জটিলতা এগুলো ছিলই। এই জিনিসগুলো কিন্তু আবার ফাহিম ভাইয়ের দাদি বুঝতে পেরেছিলেন। উনি এর প্রতিবাদ করলে ওনাকে ভয়ঙ্কর এক পরিণতি বরণ করতে হয়। ফাহিম ভাইয়ের চাচি ফাহিম ভাইয়ের দাদিকে ভয়ঙ্কর কালো জাদু করে তার 2 পা সম্পূর্ণরূপে অবশ করে ফেলেছিলেন। শুধু তাই না, এই ঘটনার প্রতিবাদ যখন ফাহিম ভাইয়ের দাদা করেছিলেন তাকেও ভয়ঙ্কর এক বান মারা হয়েছিল, যেই বানের ফলে ফাহিম ভাইয়ের দাদার শরীরে ক্যান্সার ধরা পড়ে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে, সুস্থ মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। যখন তার ক্যান্সার ধরা পড়ল তখন ডাক্তার জানালেন যে তার অবস্থা একদম শেষ দিকে, অর্থাৎ প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ শেষ করে 3য় ধাপে রয়েছে। আচ্ছা, এটা কিভাবে সম্ভব? প্রথম ধাপের ক্যান্সার বা ফার্স্ট স্টেজের ক্যান্সার হলেও তো শরীরের আলামত দেখা দেবে। উনি কিছুই বুঝতে পারলেন না। যখন 3rd স্টেজে উনি চলে এসেছেন বলে ডাক্তার জানিয়েছেন, এরপরে কিন্তু হুজুর কবিরাজ দেখালেও কোনো কাজ হয়নি, উনি মারা যান। এদিকে ক্রমাগত কালো জাদুর প্রভাবে ফাহিম ভাইয়ের মায়ের 2 পা কিন্তু প্যারালাইজড হয়ে যায়, উনি শয্যাশায়ী হয়ে যান। আসলে এই যে ব্যাপারগুলো ঘটছে, এই ব্যাপারগুলো ওনারা বুঝতে পারলেও কোনোভাবে প্রতিকার করতে পারছিলেন না। প্রতিনিয়তই ওনার চাচা চাচি এই কাজ করেই যাচ্ছিল। ওনারা কোনো না কোনোভাবে রুকিয়া করে প্রবলেম সলভ করার চেষ্টা করলেও যখন দেখা যাচ্ছে যে ওনারা কিছুটা সুস্থ হয়েছেন, ভালো হয়েছেন, আবার করছে একই কাজ, আবার সেগুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তাদের শরীরের উপরে প্রভাব বিস্তার করছে। এইভাবে কতদিন? পারিবারিক একটা সালিশে দেখা গেল সেখানে ফাহিম ভাইয়ের বাবার কারণে ওই সালিশের বিচারটা তার চাচা চাচির বিপক্ষে চলে গেছে। এতে আরও ক্ষিপ্ত হয়ে যায় তারা, আরও বেশি বেশি করে কালো জাদু করতে থাকেন। এভাবে করতে করতে একটা সময় ফাহিম ভাইয়ের বাবার শরীরেও ক্যান্সার ধরা পড়ে। ডাক্তার জানালেন তিনিও এখন একদম শেষ স্টেজে রয়েছেন, বাঁচার আর কোনো উপায় নেই। অনেক জায়গায় ওনারা গিয়েছেন, সিলেটের জকিগঞ্জের ফুলতুলি হুজুরের কাছেও গিয়েছেন। ফুলতুলি হুজুরের একজন বিশিষ্ট খলিফা, উনি এই চিকিৎসা করার চেষ্টা করেছিলেন, তবে একদম শেষ দিকে হবার কারণে উনি আসলে এই চেষ্টায় সফল হতে পারেননি। তবে ফাহিম ভাইয়ের বাবাকে দেখার সাথে সাথেই উনি বলেছিলেন যে এই শেষ সময় একে নিয়ে আসলেন আপনারা, আমি এখন আর কি করব, কিছুই তো বাকি রাখে নাই, এখন তো চিকিৎসা করলে ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। তো ফাহিম ভাইয়ের বাবা উনি কিন্তু পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছিলেন। জীবনে মাত্র 3টা দিন শান্তিতে সংসার করতে পেরেছেন। এদিকে ফাহিম ভাইয়ের মায়ের 2 পা প্যারালাইজড হয়ে যায়। আর ফাহিম ভাইয়ের বাবার যখন চিকিৎসা করানো হচ্ছিল, এর ভেতরে বিভিন্ন ধরনের তাবিজ কিন্তু তোলা হয়েছে। শিং মাছের ভেতরে তাবিজ, শ্মশানে পুঁতে রাখা তাবিজ, আর বাড়ির চতুর্দিকে তাবিজ তো রয়েছেই। এভাবেই চলছিল। হুজুররা বিভিন্নভাবে সেই তাবিজগুলো উদ্ধার করার চেষ্টা করেছেন। আসলে দুঃখজনক ব্যাপার এটাই, একটা মানুষ দীর্ঘ 17 বছর সংসার করলো, অথচ একটি দিনও শান্তিতে থাকতে পারলো না। বিশেষ করে এই বাড়িতে আসার পর থেকে মাঝখানের ওই 3টা দিন ব্যতীত উনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। এই ঘটনার আরো অনেক বড় বড় বিষয় রয়েছে, আমরা সঙ্গত কারণে বলছি না। তাতে হয়তোবা ফাহিম ভাইয়ের বর্তমান যে অবস্থা, সেই অবস্থার অবনতি হতে পারে, ওনার বোনের ক্ষতি হতে পারে, আরও অন্যান্য বিভিন্ন বিষয়ের অনেক বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হয়। উনি কিন্তু বিস্তারিতভাবে ঘটনাটি বলেছেন, তবে আমি এত বিস্তারিত বলতে পারছি না সঙ্গত কারণে। আসলে এই ঘটনাটা আমি এই কারণেই আপনাদের সাথে শেয়ার করলাম, এটা নাকি একটা মেয়াদি বান মারা হয়েছিল, 6 মাসের মাথায় ওনার বাবা মারা যাবেন। আসলে এমনটাই হয়েছিল। ওনার বাবার মৃত্যুর পর এই লাশটা দেখার জন্য নাকি ওনার চাচা চাচি আসেনি। কতটা ভয়াবহ অবস্থা আমরা যদি একবার চিন্তা করি তাহলে বুঝতে পারবো
সমাজের রন্ধ্রে রন্ধ্রে কিভাবে কালো জাদু একদম বাসা বেঁধে রেখেছে। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করলাম, এই ঘটনাটি সম্পর্কে আমি একটি কথা বলতে চাই। তা হচ্ছে, বর্তমানে চতুর্দিকে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। আমি এই বিষয়ে এর আগেও বলেছি, জিনেরা বর্তমানে সহজেই মানুষের শরীরে যে মরণ ব্যাধি সৃষ্টি করতে পারে তা হচ্ছে ক্যান্সার। একটা সময় গ্রামের পর গ্রাম কলেরা, বসন্ত এগুলো দিয়ে ওরা সাফ করে দিত। এখন দেখা যাচ্ছে যে এগুলোর ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে, সুযোগ তারা খুব একটা পাচ্ছে না। তবে মরণ ব্যাধি ক্যান্সার সৃষ্টি করেছে। আমাদের মধ্যে যেমন অনেক বিষয় নিয়ে গবেষণা হয়, দুষ্ট জিনেদের মধ্যেও কিন্তু এই ধরনের বিষয় নিয়ে গবেষণা হয়। গবেষণা করতে করতে তারা এই ক্যান্সার সৃষ্টি করেছে মানুষের ভেতরে। ইদানিং এত মানুষের ক্যান্সার হচ্ছে, অবাক হয়ে যাই যে এত মানুষের ক্যান্সার যে হচ্ছে কি কারণে। আসলে এর পেছনে যদি আমরা চিন্তা করি, 100 জন ক্যান্সার আক্রান্ত রোগীর মধ্যে 90 জনই এই জিন জাদুর শিকার। আর 10 জন যারা রয়েছেন, এই 10 জনের মধ্যে প্রায় 8 জন বদনজরের শিকার, হিংসা, বদনজর এগুলোর শিকার। আর যে 2 জন বা 1 জন রয়েছেন, এনারা স্বাভাবিক নিয়মেই ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। ক্যান্সার থেকে বাঁচার উপায় কি? ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা আমরা পড়ার চেষ্টা করব 3 বার করে। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগেনি। ভালো লাগার কোনো ঘটনা এটা ছিলও না। তবে ঘটনাটি যেন আমাদের জন্য শিক্ষণীয় হয়। একটা মানুষ তার সংসার জীবন 17 বছরের, অথচ পুরো সময়টাই এইভাবে কাটিয়েছেন। ফাহিম ভাইয়ের মা, উনি জীবনের বড় একটা অংশ প্যারালাইজড হয়েই কাটাচ্ছেন। এটা কি আসলে মেনে নেওয়া যায়? কি অপরাধ এই দুজনের? কোনো অপরাধ না, হিংসা। এটাই হচ্ছে মূল কারণ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, সূরা ফালাক এবং নাস এটা কিন্তু ফজর এবং মাগরিবের পর আমরা তেলাওয়াত করব, রাতে ঘুমাতে যাবার আগে তেলাওয়াত করব। সেখানে কিন্তু এই হিংসুকের যেই দৃষ্টি, এটা থেকে পানাহ চাওয়া হয়েছে। আমরা যেন এই আমলগুলো প্রতিনিয়ত করি। আর ফেসবুকে নিজের পরিবারের একান্ত ব্যক্তিগত যে ছবিগুলো রয়েছে, সন্তানদের সাথে, পরিবারের সাথে আনন্দঘন মুহূর্ত যে ছবিগুলো রয়েছে, এগুলো আমরা ফেসবুকে দিব না। আর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আমরা অনেকেই ফেসবুকে ছবি আপলোড করে দিই। এই বিষয়ে আমি আগেও বলেছি, এটা ভয়ঙ্কর একটা ব্যাধি আকারে আমাদের ভিতরে ছড়িয়ে গেছে। এর জন্য আমরা নিজেরাই দায়ী। বিশেষ করে এই সন্তানের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, তার জন্য আমরা যারা এই ছবিগুলো পোস্ট করছি আমরাই দায়ী। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, আমরা চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 206তম এপিসোডের 6ষ্ঠ এবং শেষ ঘটনায়।